বলতে মূলত বুঝি আচ্ছা চলাচলের আমাদের মানুষের নিজের চলাচল এবং আমাদের যে গুডস আছে সেই গুডস গুলো চলাচলের জন্য যে পন্থা অবলম্বন করি সেটাই মূলত হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা হয় মূলত ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ। তো এখানে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর যে কথাটা বলা হয়েছে যে এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেখানে আমরা টেকনোলজি এবং হচ্ছে আমাদের কিছু সাইন্টিফিক প্রিন্সিপালের ব্যবহার করে আমরা প্ল্যানিং, ডিজাইন, অপারেশন এবং ম্যানেজমেন্টের মাধ্যমে উম, আমরা ট্রান্সপোর্টেশনের কিছু মুড ডিজাইন করে থাকি যাতে আমরা সেফ, ইফিশিয়েন্ট, রেপিড, কমফোর্টেবল, কনভিনিয়েন্ট অ্যান্ড ইকোনমিক্যালি কমফোর্টেবলি এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ এবং গুডস ট্রান্সপোর্ট করতে পারে। এটাই মূলত হচ্ছে ট্রান্সপোর্টেশনটা যখনই আমাদের আলোচনায় চলে আসে, তো এই ট্রান্সপোর্টেশনটাকে মূলত আমরা আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চারটা সেক্টরে আমরা ট্রান্সপোর্টেশনটাকে দেখি। একটা হচ্ছে প্রথমে হাইওয়ে, তারপর হচ্ছে আমরা আরেকটা জানি রেলওয়ে, তারপর আমরা জানি হচ্ছে এয়ারওয়ে, আর একটা হচ্ছে কি আমাদের ওয়াটারওয়ে। এইটাই হচ্ছে মূলত আমাদের ট্রান্সপোর্টেশনের যে সিস্টেম। এই কয়েকটা সিস্টেম নিয়ে মূলত আমাদের পড়াশোনা। তারপর আমরা আন্ডারগ্রেডে আমরা জানি, যেহেতু আমরা আন্ডারগ্রেডের প্রিপারেশনের জন্য আছি, আন্ডারগ্রেডের না মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং জব প্রিপারেশনে যেহেতু আছি, সেই জন্য মূলত আমাদের এখানে যেটা আমরা কভার করব চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে আমাদের হাইওয়ে থেকে আসে এবং হচ্ছে রেলওয়ে থেকে আসে। এয়ারওয়ে থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসে নাই, ওই জন্য আমরা এটা ইনক্লুড করি নাই। তারপরে শেষে আমাদের কোর্সের শেষে যদি আমরা প্রয়োজন বোধ মনে করি, এয়ারওয়েতে সিম্পল কিছু ছোট ছোট অঙ্ক আছে যেগুলো যদি কখনো ইম্পর্টেন্ট মনে করে এক্সামিনার দিতে পারে, সেটা আমরা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সাউন্ড কি শোনা যাচ্ছে না? অনেকে লিখতেছেন যে ক্লিয়ার না, আমাকে একটু হেল্প করবেন? ভাই ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসেন আমরা মূলত আমাদের এখানে ট্রান্সপোর্টেশনের এখানে যে কথাটা বলতেছে যে আমাদের মেজর ট্রান্সপোর্টেশন সিস্টেম গুলো যদি আমরা ডেভেলপ করতে চাই, তাহলে আসলে আমাদের কি কি জিনিস মূলত আমাদের লাগবে, বা কোন কোন মুডে আমরা মূলত ট্রান্সপোর্টেশনটা হয়ে থাকে। এখানে মেজর ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে প্রথমে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের ল্যান্ডের কথা বলা হয়েছে। ল্যান্ড ট্রান্সপোর্টেশনের মধ্যে যেমন আমরা হাইওয়ে, রেলওয়ে এটাকে বুঝি। এয়ার ট্রান্সপোর্টেশনের মধ্যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্টেশন সিস্টেম আমাদের বাংলাদেশেও আছে, আমরা জানি সবাই। ওয়াটার ট্রান্সপোর্টেশনের মধ্যে শিপ আছে, শিপের মধ্যে আমরা আইসল্যান্ড এবং ওসানের মধ্যে আমরা মুভমেন্ট করি। তারপর আমাদের কিছু ফ্লুইড এবং লিকুইড ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে, যেমন পাইপলাইনের মাধ্যমে অয়েল, গ্যাস এবং ওয়াটার মুভমেন্ট করে থেকে। আদার ট্রান্সপোর্টেশনের মধ্যে হচ্ছে ক্যাবলওয়ে, টানেল, লিফট, বেল্ট, কনভেয়র হচ্ছে রূপওয়ে। এগুলো হচ্ছে মূলত আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম। তো আমাদের মূলত ট্রান্সপোর্টেশন সিস্টেম যেটা করি আমরা সেটা হচ্ছে ল্যান্ড ট্রান্সপোর্টেশন সিস্টেম। এখানে ট্রান্সপোর্টেশন সিস্টেমের একটা টেবিল ছকের মাধ্যমে দেখানো হয়েছে যে কমিউনিকেশন সিস্টেমটা আসলে আমাদের কোন কোন মাধ্যমে হয়ে থাকে। তো কমিউনিকেশন সিস্টেমটা আমাদের দুইটা মেজর মাধ্যম রয়েছে, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, একটা হচ্ছে টেলিকমিউনিকেশন। ট্রান্সপোর্টেশন ট্রেডিশনাল আমরা যেটা অলরেডি পড়ে আসলাম, হাইওয়ে, রেলওয়ে, ওয়াটারওয়ে। আরেকটা হচ্ছে কি আমাদের এয়ারওয়ে। আর টেলিকমিউনিকেশনের মধ্যে নন ট্রেডিশনাল ওয়ে এটা একটা, এখানে কি কনভেয়র বেল্ট আছে, রূপওয়ে আছে, পাইপ লাইন আছে এবং ইলেকট্রিক ট্রান্সমিশন লাইন রয়েছে। তো এখন আসি আমরা এই ট্রান্সপোর্টেশনের জন্য, যেহেতু আমরা প্রথমে হাইওয়েটা পড়বো। হাইওয়ে বলতে আহ কি একটা নির্দিষ্ট ল্যান্ড বা জায়গাকে বোঝায় যার একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্ট থাকে, ওই অ্যালাইনমেন্টের মাধ্যমেই মূলত এর ক্যারিয়েজ ওয়ে বলেন, শোল্ডার বলেন, বার্ম বলেন, বড়পিট বলেন, তারপর ফুটপাথ থেকে সবকিছু ওই অ্যালাইনমেন্ট বরাবর তৈরি করা হয়ে থাকে। ডিপেন্ড করে হচ্ছে আমার অ্যাক্সেসিবিলিটি এবং ওইখানকার মানুষের নিড কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা মূলত অ্যালাইনমেন্টটা নির্ধারণ করে থাকি। ওই অ্যালাইনমেন্ট বরাবর যে ভেহিকেল গুলো চলবে তার একটা নির্দিষ্ট ম্যাক্সিমাম হাইট বাংলাদেশে, এবং বাংলাদেশের ম্যাক্সিমাম ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আইএসআর যে ইন্ডিয়ান কোড বা আইএসও ইন্ডিয়ান কোড যেটা আছে সেই কোডটাকে ফলো করা হয়ে থাকে। ওই কন্ডিশন অনুসারে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে, আমাদের যদি ম্যাক্সিমাম হাইটের যে গাড়িগুলো বাংলাদেশে চলতে পারবে, সে ডাবল ডেকার বাস যেগুলো আছে সেগুলোর হাইট সর্বোচ্চ সর্বোচ্চ যেটা হতে পারে 4.75 মিটার। রাস্তা দিয়ে এর থেকে বেশি হাইটের কোনো গাড়ি চলতে পারবে না। ম্যাক্সিমাম হাইট হচ্ছে 2.44 মিটার, ম্যাক্সিমাম লেন্থ হবে 18 মিটার। আমাদের বড় বড় ট্রাক গুলা যেগুলো দেখি বা লরি গুলা যেগুলো দেখি, যেগুলো হচ্ছে মূলত আমাদের বিভিন্ন ধরনের গুড ট্রান্সপোর্ট করা হয়ে থাকে, সেগুলা হচ্ছে সর্বোচ্চ লেন্থ 18 মিটার হতে পারবে এবং ওয়েট হচ্ছে 52.662 লেখা আছে কোনো কোনো জায়গায়। কোনো কোনো জায়গায় দেখবেন যে 52 টন, এটাও লেখা আছে। দুই একটা বই দুই রকম দেওয়া আছে, দুইটাই ঠিক আছে। তবে এখানে ব্যাপারটা হচ্ছে এই ওয়েটটা কেন ম্যাক্সিমাম ফিক্স করে দেওয়া আছে, কারণ আমরা জানি যে আমাদের রোডস এর যে সাবগ্রেড বলি
বা এমব্যাঙ্কমেন্ট বলি, অথবা আমাদের যে ক্যারিয়ার ওয়ে পেভমেন্টের ক্ষেত্রে আমাদের বিটুমিন বা আমরা সিমেন্ট কংক্রিটের রোডগুলো তৈরি করি, তার বিয়ারিং ক্যাপাসিটির একটা ব্যাপার থাকে। আর আমরা জানি সাধারণত আমাদের স্ট্যাটিক লোডের থেকে আমার মুভিং লোডের যে ইম্প্যাক্ট বা ইন্টেন্সিটি সেটা অনেক বেশি। আমরা আগে জানি যে আমাদের একটা স্ট্যাটিক লোডের ক্ষেত্রে যে স্ট্রেসটা আসে, এস ইকুয়াল আমরা এফ ডিভাইডেড বাই এ লিখি। যদি কোনোটা ইম্পালস হয়ে যায়, সেটাকে আমরা সামনে একটা টু নিয়ে আসি। টু মানে অর্থাৎ যে কথাটা আমি বলতে চাচ্ছি যে কোনো একটা জায়গায় যদি কোনো মুভমেন্ট হয়, মানে যে কোনো একটা ফোর্স হঠাৎ এসেই আবার ওখান থেকে চলে গেল, যেমন পাইল ড্রাইভিং এর ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, যে হাইড্রোলিক হ্যামারিং এর মাধ্যমে পাইলটা যে ড্রাইভ করা হয়, ওখানে স্ট্রেসটা সবসময় ক্যালকুলেশন করা হয় ডাবল হিসেবে। অ্যাজ ইউজুয়ালি আপনি যদি স্ট্যাটিক ফোর্স অ্যাপ্লাই করেন, যে স্ট্রেসটা আসবে সেটা যদি 10 MPa হয়, তাহলে আমাদের যখন আমি ইনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করে ওখান থেকে সরাই নিব, তাহলে আমাদের ওখানে যে স্ট্রেসটা ক্যালকুলেশন করা হয় থাকে সেটা সবসময় ডাবল হয়ে থাকে। তো এই ধরনের রোড গুলোর ক্ষেত্রেও যেমন একটা রোড তৈরি করলাম, ইচ্ছা মতো যে কোনো ওয়েটের গাড়ি রাস্তার মধ্যে চলতে থাকলে আমাদের রাস্তাটা কি হয়ে যাবে, খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আমরা ইএসএল এই বিষয়গুলো ডিটেলসে জানতে পারবো আর কি। আপাতত এইটুকু মনে করি যে আমাদের ম্যাক্সিমাম যে ওয়েটটা মনে রাখি, আমাদের যে একটা ট্রাফিকের ক্ষেত্রে যে ম্যাক্সিমাম ওয়েট থাকবে গাড়ি, সেই ম্যাক্সিমাম ওয়েটটা 52.62 টনের বেশি ওয়েটের গাড়ি আমরা রাস্তার মধ্যে অ্যালাউ করবো না। তারপরে আসেন আমাদের পরে যে ব্যাপারটা আছে, আমাদের যে ক্যারিয়েজওয়ে রোড গুলো আছে তার লেন্থ গুলো আসলে কত হবে। আমাদের যদি সিঙ্গেল লেনের রোড হয়, ওটা বলছে 3.75 মিটার। সিঙ্গেল লেনের রোডের যে ওইটা, ওইটা কিভাবে আসলে ক্যালকুলেট করি। তো এটা 2.44, গাড়ির ওয়াইড তো আমি বললাম 2.44, 2.44 আপনি কনসিডার করেন। নিচের ফিগারে 2.44 দেওয়া আছে, মেবি আমি যদি ভুল না করি। এই যে 2.44 দেওয়া আছে, যে 2.44 দেওয়া আছে, এটা হচ্ছে গাড়ির ওয়াইড। যে হুইলের আউটার টু আউটার যে ডিস্টেন্সটা থাকে দুইটা হুইলের মধ্যে। আর এখানে হচ্ছে আমাদের ক্লিয়ারেন্স রাখতে হয় হচ্ছে 0.68 মিটার, 0.68 মিটার করে ক্লিয়ারেন্স রাখতে হয়। এখানে গাড়ির ওয়াইডটাকে বড় করে দেখানো হয়েছে। এখানে এই ব্যাপারটা হচ্ছে কি, বিভিন্ন কোড থেকে ক্লাস কালেক্ট করার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখাচ্ছে আর কি। কিন্তু ফাইনালি যে কথাটা 3.75, আমাদের বাংলাদেশে যে রোডস অ্যান্ড হাইওয়ের যে আপনার রুট ডিজাইনের যে স্পেসিফিকেশন গুলো দেওয়া আছে, সেখানে 3.75 মিটারের কথা বলা হয়েছে। তার মানে একটা গাড়ি যদি আপনি ওই রাস্তা দিয়ে মুভমেন্ট করতে, সিঙ্গেল লেনের একটা কোনো রোড হয়, তাহলে আমাকে মিনিমাম হচ্ছে দুই পাশে কত 0.625 করে আমাদের ওপেনিং রাখতে হবে, যাতে গাড়ি ইজিলি মুভ করতে পারে। এবং সাইডের যে গাইড ওয়াল গুলো থাকে, অথবা আপনার যেটা বলতে পারেন কার্ভ যদি থাকে, এগুলাতে যেন গাড়ি লেগে না যায়, এরকম একটা ওপেনিং রাখতে হবে। এবং পাশাপাশি যদি কখনো ছোট বা বড় গাড়ি ওখান থেকে ক্রসিং করে যেতে চায়, যেন ইজিলি ক্রস করে যেতে পারে আর কি। তবে এই এই ওয়াইডে দুইটা গাড়ি কখনো আপনি দুটো যোগ করলে পাবেন না। এটা মূলত ওয়ান সিঙ্গেল লেন বলতেই বোঝাচ্ছে যে আমি একটা বড় সাইজের, একদম বড় সাইজের একটা গাড়ি কনসিডার করব। ওই গাড়িটার জন্য আমি যতটুকু ওয়াইড দরকার সেই ওয়াইডটা রেখে দুই পাশে আসে 0.625 করে আমরা কি করব, ক্লিয়ারেন্স রাখবো, যাতে গাড়িটা যে কোনো ওই ওই ওয়াইডের গাড়ি, এর থেকে কম ওয়াইডের গাড়ি হলে তো কোনো সমস্যা নেই, ইজিলি মুভ করে যাবে। কিন্তু ওই ওয়াইডের গাড়ি যদি আসে, তাহলে সেটা যেন ইজিলি মুভ করে চলে যেতে পারে। এটাই হচ্ছে মূলত আমাদের একটা ক্যারিয়েজওয়ে রোডের ক্যারিয়েজওয়ে যে সাইজটা ওয়াইডটা, সেই ওয়াইডের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে এখানে বলছে 2 লেন উইদাউট রাইজ কার্ভ। কার্ভ সম্বন্ধে আমরা পড়বো, আপাতত জানি যে রোডে একটা কার্ভ থাকে। কার্ভটা কি, কার্ভ কত প্রকার, ওগুলো আমরা একটু পরে দেখবো। তো এখন ওখানে 2 লেন বলছে, মাঝখানে কোনো কার্ভ থাকবে না। আপনারা দেখবেন বাংলাদেশে এখন ম্যাক্সিমাম যে হাইওয়ে গুলো থাকে, মাঝখানে এরকম কার্ভ থাকে, উঁচু উঁচু এরকম করে আমাদের সেপারেটর থাকে, যে সেপারেটর গুলো মূলত দুইটা লেনকে সেপারেট করে থাকে। যদি এরকম কোনো কিছু না থাকে, উইদাউট কার্ভ যদি থাকে, তাহলে ওটা 7 মিটার হবে। 7 মিটার কিভাবে কাউন্ট করবো, আমরা যে 2.5, যে 2.5 করে গাড়ির ওয়াইড ধরি, তাহলে এটার ক্ষেত্রে ক্লিয়ারেন্স রাখবো হচ্ছে 0.5 করে, এই পাশে 0.5, এই পাশে 0.5, আর এই পাশে 0.5 মিলে 1 মিটার আমরা কি করব এখানে ওপেনিং রাখবো। আর যদি আমাদের রাইস কার্ভ আমরা দিয়ে থাকি ওখানে, তাহলে রাইস কার্ভের জন্য আরো 0.5 মিটার এখানে এক্সট্রা ভাবে অ্যাড হবে আর কি। আর ইন্টারমিডিয়েট ক্যারিজ হয়ে যে মাঝখানে যে ক্যারিজ গুলো থাকে, সেখানে 5.5 মিটার হবে। আর যদি হচ্ছে আপনার মাল্টি লেন পেভমেন্ট হয়ে থাকে, যে অনেকগুলো 8-10টা লেন আছে, বা 4টা লেন আছে, 5টা লেন আছে, তখন ওগুলো প্রত্যেকটা 3.5 মিটার করে পার লেন রাখতে হবে। তো এই হচ্ছে মূলত আমাদের যদি আমি বলি রোডস অ্যান্ড হাইওয়ে, বলতে পারেন রোডস অ্যান্ড হাইওয়ে রুলস অনুসারে আমাদের রাস্তার যে ওয়াইড গুলো রাখতে হবে, সেই ওয়াইডের কথাগুলো এখানে বলা বলা হয়েছে। তো এখন আমরা সচরাচর যে রোড গুলা দেখে থাকি, সেটা হচ্ছে কি আমাদের এরকম সিঙ্গেল লেন এবং ওয়ান ওয়ে রোড হবে। এখানে বুঝতে হবে সিঙ্গেল লেন বলতে মানে ধরেন যে একটা লেনকে বোঝাচ্ছে, কিন্তু ওয়ে বলতে, ওয়েটা সবসময় খেয়াল রাখবেন, ওয়ে বলতে ডিরেকশন বোঝানো হয়, যে গাড়িটা কোন ডিরেকশনে মুভমেন্ট করতেছে। যদি ডিরেকশন 4টা 5টা হয়, তাহলে
ওইটা ওয়ে হবে চারটা পাঁচটা। যদি ডিরেকশন একটা হয়, মানে যেগুলো যত গাড়ি আছে সব একদিকে যাচ্ছে, আপনি যারা ঢাকায় থাকেন তারা দেখছেন যে এরকম ওয়ান ওয়ে অনেকগুলো রোড আছে, শুধু আসা যাবে কিন্তু ওই দিক থেকে যাওয়া যাবে না, ওই দিক দিয়ে যাওয়া যাবে না। তো এইরকম প্রসেস গুলাকে আমরা ওয়ে বলবো। ওয়ে বলতে আমরা বুঝবো হচ্ছে ডিরেকশনটাকে, আর লেন তো রাস্তা, ওই যে যে একটু আগে দেখলাম একটা লেন ওয়াইড কত হবে, 3.75, এটা একটা লেন বোঝানো হচ্ছে। তো এখন সিঙ্গেল লেন ওয়ান ওয়ে রোড যদি হয় তাহলে এটা দেখবেন যে গাড়ি শুধু এক পাশে মুভমেন্ট করবে। আবার টু লেন ওয়ান ওয়ে রোড যদি হয় তাহলে হচ্ছে লেন, দেখেন ওয়ান ওয়ে মানে যতগুলা গাড়ি আছে একই দিকে যাবে, কিন্তু লেন হবে দুইটা, অর্থাৎ পাশাপাশি একই দিকে দুইটা গাড়ি যাইতে পারবে, ইজিলি মুভ করে চলে যেতে পারবে। তারপর আমরা এখানে ফোর লেনের কথা বলা হয়েছে, যে ফোর লেন টু ওয়ে। তাহলে দেখেন ফোর লেন টু ওয়ে বলতে আমরা এখানে কি বুঝতেছি, এখানে টু ওয়ে বলতে দুইটা ডিরেকশনকে এখানে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। দুইটা ডিরেকশন কিন্তু লেন হচ্ছে কয়টা, চারটা। তাহলে আমাদের মাল্টি লেন বলতে পারি। মাল্টি লেন হলে প্রত্যেকটা 3.5 মিটার করে ওয়াইডের এক একটা লেন আছে, এই চারটা লেন। আর ওয়ে হচ্ছে মূলত আমাদের দুইটা। এখন এটা এমন হতে পারতো যে আপনার যদি এটা একটা লেন হলো এবং এটা একটা ডিরেকশন হলো, আবার কি হলো এটা একটা লেন হলো, এটা একটা ডিরেকশন হলো, তাহলে এটা একটা লেন হলো, আবার কি হলো এটা একটা ডিরেকশন হলো, এইটা একটা লেন হলো এবং এটা একটা ডিরেকশন হলো। তাহলে এটাকে আমরা কি নামে বলতে পারি, কি রোড বলতে পারি বলেন তো? এই রোডের নামটা কি হবে, কে বলতে পারবেন? ফোর ফোর লেন। লেন, ফোর ডিরেকশন, ফোর ওয়ে। ফোর গুড লেন গুড। টু ওয়ে। কেমনে টু ওয়ে হলো আমাদের? দেখেন ওয়ে কয়টা হলো, টু ওয়ে তো ও হইলো না, সরি সরি, এই ফোর দেখেন ওয়ে, ফোর ওয়ে। চারটা ওয়ে হয়ে গেছে না আমার? হুম হুম। জি যদিও জি। আপনার কাছে মনে হতে পারে যে একটাতে এইদিকে যাচ্ছে একটা এইদিকে, কিন্তু না, দেখেন পাশাপাশি গাড়িগুলো কি করতেছে আসলে, এটা দেখবেন, খেয়াল করবেন। হ্যাঁ, তাহলে এটা কি হলো, ফোর লেন ফোর ওয়ে রোড। হ্যাঁ, তো এই জিনিসগুলো খেয়াল করবেন, কারণ অঙ্কর ক্ষেত্রে আপনাকে থামানোর জন্য আসলে এই ট্রিকি ওয়ার্ড গুলো ইউজ করার চেষ্টা করেন। যখন এই ওয়ার্ড গুলো ইউজ করে আপনি যখন এই জিনিসটা চেনেন না বা বুঝেন না, তখন স্টপিং সাইড ডিসটেন্স বের করতে গিয়ে আপনি বললো যে ফোর লেন টু ওয়ে, কিন্তু আপনি বুঝতেছেন না বিষয়টা, তাহলে আপনি স্টপিং সাইড ডিসটেন্স কিরকম হবে সেটা বুঝতেছেন না। এখন আমরা বললো যে আহ, এরকমও হতে পারে, দেখেন বুঝবেন কথাটা আমার, যেমন এরকম আছে একটা রোড ধরেন, আমরা এই রোডটাকেই খেয়াল করি, এটাকে দিয়ে এক্সাম্পল দিলে হয়তো বা বোঝা যাবে। আচ্ছা ধরেন যে এটা একটা গাড়ি, হ্যাঁ, কিন্তু এই গাড়িটা এইদিকে মুভ করতেছে, তাহলে বলেন তো এটার নাম কি হবে? টু ওয়ে। কি হবে তাহলে? পুরো নামটা বলেন। টু ওয়ে তো বুঝলাম, কিন্তু পুরো ওয়ান নামটা লেন, বলতে হবে। ওয়ান লেন টু ওয়ে। রাইট, ওয়ান লেন টু ওয়ে। তাহলে এই এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, এই ভাষাগুলো যখন আপনি ইজিলি বুঝে যাবেন তখন আপনার অঙ্ক করাটা সহজ হবে। কারণ আপনার অঙ্কের মধ্যে তো সব স্পেসিফিক ভাবে বলে দিবে না যে এটা এটা করো, এটা করো, এইভাবে করো। তোমার আপনাকে যেটা করবে সেটা হচ্ছে আপনাকে কিছু কিছু ওয়ার্ড ইউজ করবে যেটা আপনাকে আগে থেকে জানতে হবে, এটা মানে এই জিনিসটা বোঝায়, তখন আপনি সহজে জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা যাই হোক, তো এখানে আসেন, এখানে কি বলছে যে অবজেক্ট স্টেট দ্য অবজেক্ট অফ হাইওয়ে প্ল্যানিং। আমরা হাইওয়ে প্ল্যানিংটা কেন করব? এখানে যেটা বলতেছে যে আমাদের যে অ্যাভেলেবেল ফান্ডটা আছে, ওই অ্যাভেলেবেল ফান্ডের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম লেন্থের একটা রোড তৈরি করতে পারি। হ্যাঁ, আপনাকে ধরেন যে দিল হচ্ছে 5 কোটি টাকা, আপনি এখন 10 কোটি টাকা রোড ডিজাইন করে রাখলেন, সেটা তো করা যাবে না। মানে আপনি আপনার 5 কোটি টাকা দিয়ে ধরেন যে আপনি 2 কিলোমিটার রোড করতে পারবেন, তাহলে আপনাকে 2 কিলোমিটারের জন্য করতে হবে। এখন 5 কোটি টাকা দিয়ে আপনি 10 কিলোমিটার করার চিন্তা করলে তো সেটা পারবেন না। এখন 5 কোটি টাকা দিয়ে 10 কিলোমিটার আপনি করতে পারবেন, রাস্তা কি করলেন, ওয়াইড কমাই দিলেন, রাস্তার ভিতরে সাবগ্রেড যেভাবে আপনার কম্প্যাক্ট করার কথা, বেসটা যেভাবে আপনার তৈরি করার কথা, বিটুমিনের থিকনেস যেটা হওয়ার কথা সেটা আপনি দিলেন না, হয় কনসিডার করে আপনি হয়তো লেন্থ বাড়াতে পারবেন, কিন্তু ওই রোড তো টিকবে না। তো এই জন্য বলা হচ্ছে যে আমাদের যে অ্যাভেলেবেল ফান্ড আছে সেই ফান্ড দিয়ে আমি আসলে ম্যাক্সিমাম কতটুকু লেন্থে রোড করতে পারবো, এই জন্য আপনার একটা প্রিভিয়াস প্ল্যানিং থাকতে হবে। এটাই হচ্ছে একটা হাইওয়ে প্ল্যানিং। তারপর বলছে যে এই প্ল্যানিং এর মাধ্যমে আমরা হাইওয়ে গুলোর একটা ভালো নেটওয়ার্ক তৈরি করব, যাতে আপনি ধরেন যে একটা রোড তৈরি করলেন, ধরেন আমি এখান থেকে হচ্ছে রংপুর যাবেন, কিন্তু এই ঢাকা থেকে যদি আপনি রংপুর যান, এই এই মাঝখানে তো আবার অনেকগুলো জেলা পড়ে। তো আপনাকে তো অবশ্যই প্ল্যানে রাখতে হবে আমার এই ঢাকার মধ্যে আর ঢাকা এবং রংপুরের মাঝে যে জেলাগুলো আছে সেগুলোতে যেন ইজিলি মুভ করে আবার অন্য জায়গায় যাইতে পারে। আপনি একটা ডিরেকশন দিয়ে দিলেন, তাহলে আশেপাশের জেলার মানুষগুলো ওখান থেকে সুবিধা পাইলো না। তার মানে আপনাকে কি করতে হবে, একটা গুড নেটওয়ার্ক তৈরি করতে হবে, একটা মানে, এবং ওই নেটওয়ার্কের মাধ্যমে যেন যে কেউ যদি ওই মুডটাকে চয়েস করে, রোডের ওই মুডটাকে যদি চয়েস করে, তাহলে সে যেন সেফলি, ইফিসিয়েন্টলি এবং ফাস্টেস্ট মুভমেন্টটা পায়। এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। এখন আরেকটা ইস্যু আছে, ধরেন যে আপনার একটা জেলার মধ্যে ছোট ছোট এক মানে ধরেন যে 500 মিটারের মধ্যে দুইটা গ্রাম ছোট ছোট। এখন আপনি 500 মিটারের মধ্যে দুইটা গ্রামে যদি দুইটা সাব রোড ঢুকাই দেন, তাহলে আপনার ওখানে কি হবে, ট্রাফিক কনজাকশন হয়ে যাবে, মানে ট্রাফিকের ভলিউম বেড়ে যাবে। ভলিউম বেড়ে গেলে কি হবে, ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে। এই সবগুলো বিষয় আপনাকে কি করতে হবে, মাথায় রেখে প্ল্যান, একটা হাইওয়ে প্ল্যানিং রাখতে হবে। আপনি যখন একটা রোড তৈরি করতে যাবেন, এটা হচ্ছে প্রিভিয়াস
ফ্রম দ্য কনস্ট্রাকশন শুরু করার পূর্বে আপনাকে এই চিন্তাটা করে রাখতে হবে, এটা এই প্ল্যানিং এটা থাকতে হবে। ফিউচার ডেভেলপমেন্ট, আপনি ফিউচারে যদি কোনো ডেভেলপমেন্ট করতে চান রাস্তাটাকে আপনি আমাদের বাংলাদেশে যে প্রবলেমটা হয়, আমরা আসলে ফিউচার ডেভেলপমেন্টের কথাটা খেয়াল রাখি না। হঠাৎ করে দেখেন এর একটা রাস্তা তৈরি করলাম, ধরেন যে সেটা 12 ফিটের একটা রাস্তা, 3 মিটারের একটা রাস্তা তৈরি করলাম, বা 3.5 মিটারের একটা রাস্তা তৈরি করলাম। এখন পরের প্রবলেমটা হলো কি, আমার প্রয়োজন হয়ে গেল যে আমার এই রাস্তাটাকে 1 লেন আছে 2 লেন করতে হবে। কিন্তু আমি এটা 10 বছর ধরে রেখে দিচ্ছি, এর আশেপাশে দোকানপাট ঘর বাড়ি অনেক কিছু হয়ে গেল। এখন আমি যখন এই ডেভেলপমেন্টের কাজ করতে যাচ্ছি, তখন আমার নতুন করে ল্যান্ড ইকুয়ার করতে হচ্ছে। আর ল্যান্ড ইকুয়ারটা অনেক টাফ একটা ইস্যু হয়ে দাঁড়ায় বাংলাদেশের ক্ষেত্রে, আপনারা নিজেও জানেন। আমি যখন বিএফএফএল এ ছিলাম, তখন আমরা এই যে ঢাকা বাইপাস যেটা হচ্ছে, আপনারা খেয়াল করুন, ঢাকা বাইপাসের 22 থেকে 23 কিলোমিটার কমপ্লিট ছিল তখন পর্যন্ত। আর সামনে একটু আগানো যাচ্ছে না 500 মিটারের মতো, কারণ কি ওখানে একজন একজন ব্যক্তির বাড়ি আছে, সে বাড়ি তার দিবে না। তাকে এর থেকে মানে যে বাড়ি আছে তার 3 তলা বাড়ি, তার থেকে ভালো বাড়ি দেওয়ার চেষ্টা করতেছে, অনেক কিছু ভাবে কনভিন্স করতেছে, কিন্তু সে দিবে না। এখন সে যদি না দেয়, আপনার কিন্তু কোনো ক্ষমতাই নাই ওইখানে আপনি রোড তৈরি করতে পারবেন আর কি। তো এই ইস্যুটা যে আপনি যখন একটা আপনার বুঝতে হবে যে বাংলাদেশে পপুলেশনের ডেনসিটি বেশি, ডে বাই ডে এটা হচ্ছে জিওমেট্রিক্যালি গ্রোথ হচ্ছে। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমার ল্যান্ড যখন প্রথমে আমি একোয়ার করব, যাতে একটা আমি পরে ফিউচারে যদি আমি বাড়াতে চাই, যেন সাফিসিয়েন্ট ল্যান্ড আমাদের অ্যাভেলেবেল থাকে আর কি। তো আপনি হুট করে একটা ন্যারো রোড করলেন, তারপর 10 মাস পরে বা 1 বছর পরে 2 বছর পরে চিন্তা করলেন যে না, আমি লেনটাকে এখন 2 লেন করবো, তাহলে হবে না। বাংলাদেশে আর একটা প্রবলেম দেখবেন যে এই পাশে রোড তৈরি হয়, রোড তৈরি হওয়ার পরে নতুন ভাবে কিছু পাবলিক চলে আসে। যে পাবলিক গুলাকে না, পাবলিকই বলি আমি, পাবলিক গুলো হচ্ছে কি আমার পাওয়ার সাপ্লাই যে লোকগুলো আছে এবং ড্রেনেজের যে লোকগুলো আছে। রোড আমার তৈরি হয়ে গেল, হওয়ার পরে 6 মাস পরে আসে কি করলো, ওরা নতুন একটা রোডের সাইড কাটা শুরু করে দিল। কেটে কেটে কি করতেছে, নতুন করে পাইপলাইন বসাচ্ছে পাওয়ার সাপ্লাই কানেকশন দেওয়ার জন্য, গ্যাস সাপ্লাই কানেকশন দেওয়ার জন্য রোড কাটতেছে। আবার দেন ড্রেনেজ করার জন্য রোড কাটতেছে। তো এইটাই আমাদের একটা প্ল্যানিং নাই, প্ল্যানিং না থাকার কারণে আমি একটা রোড নতুন করে কনস্ট্রাক্টেড করলাম। কিন্তু ধরেন যে একটা রোড যখন তৈরি করি, এখানে অ্যাটলিস্ট 1 বছর 2 বছর বা 3 বছর একটা ডিউরেশন, মানুষের একটা কষ্ট থেকে যায়। তো যখনই আমি 6 মাস ব্যবহার করলাম, তারপর আবার কি করলো এরা, মাটি কেটে কেটে রাস্তার মাঝখানে রেখে দিল, এখানে আরেকটা প্রবলেম সৃষ্টি হয়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হয় আমাদের আর কি। তো কি বলছে, আমাদের কিপ ওভারঅল কস্ট অফ দ্য কনস্ট্রাকশন এন্ড মেইনটেন্স অফ দ্য রোড টু এ মিনিমাম। হ্যাঁ, আমাদের এই যে কনস্ট্রাকশন কস্টটা আছে, এটাকে যতটুকু পারা যায় ওই ইকোনমিক্যালি করা, এবং হচ্ছে আমাদের রাস্তাটাকে এমন ভাবে তৈরি করা যেন মিনিমাম মেনটেনেন্সের আমাদের প্রয়োজন হয়। রোড তৈরি করবেন প্রতি মাসে গিয়ে, তারপর এটা রোড, এটা তার অন্য কিছু না যে প্রতি মাসে গিয়ে আপনি চাইলে মেনটেনেন্স করতে পারবেন, কোনো উপায় নাই আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলোর জন্য আমাদের একটা হাইওয়ে প্ল্যানিং এর দরকার। তাই বলছে হোয়াট আর দ্য সার্ভে রিকোয়ারমেন্ট অফ দ্য হাইওয়ে, হাইওয়েতে আসলে কি কি সার্ভে আমরা মূলত করি, ম্যাপ স্টাডি করতে হয় আমাদের। ম্যাপ স্টাডিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন জানেন ম্যাপ স্টাডিটা আরো বেশি ইজি হয়ে গেছে। গুগল ম্যাপের মাধ্যমে বিভিন্ন প্রসেসে আমরা ম্যাপটা স্টাডি করে বুঝতে পারি যে আসলে আমি কোন পাথটাকে বা কোন অ্যালাইনমেন্টটাকে আমি বেছে নিব, কোন অ্যালাইনমেন্টটা নিতে হলে আমার হচ্ছে কম কষ্টে বেশি ট্রাভেল করা যাবে। হ্যাঁ, এই জিনিসগুলোর জন্য আমরা ম্যাপ স্টাডি করতে হয়, প্রিলিমিনারি সার্ভে করতে হয়, তারপর বলছে রিকগনিশন সার্ভে করতে হয়, ডিটেল সার্ভে করতে হয়। এই সবগুলোর মাধ্যমে মূলত সার্ভে করার পরে আমরা কি করি, অ্যালাইনমেন্টটাকে ঠিক করে থাকি। তারপরে আসেন এখানে ট্রাফিক ক্যারেক্টার্স এর কথা বলা হয়েছে। ট্রাফিক ক্যারেক্টার্স এর মধ্যে আসলে 3টা জিনিস আমাদের এখানে মূলত গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা করা হয়ে থাকে। সেই 3টা জিনিসের মধ্যে হচ্ছে রোড ইউজার্স। আমি রোড ইউজ করব, আমার কিছু ক্যারেক্টার থাকতে হবে, হ্যাঁ, আমার কিছু অ্যাবিলিটি থাকতে হবে। আমি চাইলেই যে মানে একটা পাগলকে রোডে একটা বড় লরি দিয়ে উঠাই দিব, সেটা কিন্তু হবে না। তো আমারও মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট আছে, আমি এজ এ ইউজার আমার কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট থাকতে হবে। যে রিকোয়ারমেন্ট গুলো থাকলে আমি আসলে রোড ইউজ করার জন্য ক্যাপাবল হিসেবে কাউন্ট হবো আর কি। তারপর ভিকেলের কিছু ক্যারেক্টার আছে, তারপর ব্রেকিং ক্যারেক্টার্স আছে। এই ব্রেকিং ক্যারেক্টার্সটা অনেক কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে, আমরা আস্তে আস্তে আলোচনা করবো এটা। তো এখন আসি রোড ইউজার্স ক্যারেক্টার্স এর মধ্যে প্রথমে আসে যে আমি একজন এজ এ ইউজার আমার কি কি থাকতে হবে, মানে ফিজিক্যাল কিছু বিষয় থাকতে হবে। ভিশন, ভীষণটা থাকতে হবে। আমি দৃষ্টি চোখ দিয়ে আমি কতটুকু দেখতে পাই, চোখের মেজারমেন্টের একটা ব্যাপার আছে, এটার উপর ডিপেন্ড করে রোড ডিজাইনটা কিন্তু কনসিডার করা হয়, ব্রেকিং ডিস্টেন্স গুলো কনসিডার করা হয়ে থাকে। তারপর আমার আসলে শুনতে পাচ্ছি কিনা, যেমন আপনি ইয়ারফোন লাগাই দিলেন, অনেক দুর্ঘটনা ঘটছে ট্রেনের, বাংলাদেশে দেখছেন যে ইয়ারফোন লাগাই দিয়ে রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, রেলে কাটা পড়ে মারা গেল আর কি। হ্যাঁ, তো এরকম যদি অনেকে আছে কানে শুনতেছে না, তো আমাদের হিয়ারিং থাকতে হবে, স্ট্যান্ড থাকতে হবে, জেনারেল রিয়াকশন থাকতে হবে, আমার ভিতরে একটা সিচুয়েশন দেখলে রিয়াকশন থাকতে হবে। তারপর আমার কিছু মেন্টালের মধ্যে যেগুলো আসছে, আমার নলেজ থাকতে হবে, স্কিল থাকবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর সাইকোলজিক্যালের মধ্যে রয়েছে আমার ভয় থাকতে হবে, হ্যাঁ, রাগ,
রাগের একটা বিষয় আছে, আমার ধৈর্য অধৈর্যের একটা বিষয় আছে, আমার ম্যাচুরিটির একটা ব্যাপার আছে। তারপর হচ্ছে আমি এনভায়রনমেন্টের মধ্যে যে ব্যাপারগুলো আছে আমাদের এখানে বলছে কি আমাদের ট্রাফিক অফ ফ্যাসিলিটিস, কি কি ফ্যাসিলিটিস আছে ওই জায়গার মধ্যে। তারপর হচ্ছে কি আমার অ্যাটমসফিয়ার কন্ডিশনটা কেমন, লোকালিটিটা কিরকম, এই বিষয়গুলো আছে। এখন আসেন রোড ডিজাইনের ক্ষেত্রে ভিশনের একটা কন্ডিশন আমাদের বলে দেওয়া আছে। ভিশনের যে কন্ডিশনটা এখানে বলছে কি আমাদের 6 অফ 6 ভিশন বা নর্মাল ভিশন, অ্যাকচুয়াল ডিস্টেন্স বা রিকোয়ার্ড ডিস্টেন্স, একজন মানুষ আসলে সামনে যে তার গাড়িটা আছে সেটাকে দৃশ্যমান করার জন্য একটা ডিস্টেন্স মেজার করা হয় বা ধরে নেওয়া হয় যে একজন সুস্থ মানুষ এতটুকু পর্যন্ত ইজিলি দেখতে পাবে, তাহলে তার জন্য আমি সাইড ডিস্টেন্স এতটুকু রাখবো যাতে সে হচ্ছে একটা গাড়ির সাথে মেনটেন করে ভেলোসিটি মেনটেন করে চলতে পারে। তো এখানে বলছে 6 অফ 6 ভিশন বা নর্মাল ভিশন, এটা বলা হচ্ছে যে এটা কি বলা হচ্ছে যে 8.5 মিলিমিটার একটা যদি লেটার আপনি একজন ব্যক্তির মধ্যে রাখেন, সে যদি 6 মিটার থেকে ওটা 6 মিটার দূর থেকে ওটা দেখতে পারে, তাহলে সেটাকে আমরা নর্মাল ভিশন হিসেবে দেখি। তারপর কোর ভিশন 6/9 ভিশনের কথা বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি, তো এখানে বলছে যে যে লোকটা আসলে 6 মিটার স্পষ্ট ভাবে দেখতে পায় সে চাইলে 9 মিটার থেকেও কিন্তু দেখতে পাবে। কিন্তু যেটা হচ্ছে 6/9 ভিশন, তাকে যদি আপনি 6 মিটারে দিলেন সে একটু দেখতে পাচ্ছে, কিন্তু যখন 9 মিটার নিয়ে যাচ্ছেন সে আর কিছু দেখতে পাচ্ছে না, তখন এটাকে বলা হয় 6/9 ভিশন। হ্যাঁ, এটাকে একটু পোর ভিশন বলা হয় এটাকে। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমাদের 6/6 ভিশন এবং 9/9 6/9 ভিশন, এই দুইটাকে কনসিডার করে আমাদের মূলত সাইন বোর্ড গুলো ডিজাইন করা হয়ে থাকে। রোডের ক্ষেত্রে সাইন বোর্ড বলেন, রোড মার্জিন বলেন, এগুলো ডিজাইন করা হয়ে থাকে আর কি। তারপর ভিকেল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে রয়েছে ভিকেলের ডাইমেনশন, ওয়েট অফ দ্য লোডেড ভিকেল, পাওয়ার অফ দ্য ভিকেল এবং স্পিড অফ দ্য ভিকেল। এগুলা হচ্ছে ভিকেলের যে আমাদের ক্যারেক্টার আছে সেটার মধ্যে আছে। ডাইমেনশন সম্বন্ধে অলরেডি আমরা জেনে আসছি, এটা রিপিটেড আলোচনা হয়ে গেছে, কত মিটার হবে, কতটুকু ওয়াইড হবে, কতটুকু ম্যাক্সিমাম হাইট হতে পারবে। তারপর ওয়েটের ক্ষেত্রে আমরা এটা জানি, এটা আমরা ইএসএল এ খুব ভালো করে পড়বো। আমাদের ওয়েটের ক্ষেত্রে যেটা বলছে যে আমাদের যদি নর্মাল এক্সেল রোড হয় সেটা 6 টনের হয়ে থাকে, কনসিডার করা হয়ে থাকে। তারপর হচ্ছে আমাদের ডুয়েল এক্সেল হলে সেটা 10.2 টনের ধরা হয়ে থাকে। যদি টেন্ডাম এক্সেল হয়ে থাকে তাহলে কত ধরা হয়ে থাকে আমাদের, 8 টন ধরা থাকে। তারপর হচ্ছে আপনার এটাও টেন্ডামের কথাই দেখানো হয়েছে, এটা আমরা ওখানে ডিটেলস পড়বো, জাস্ট এখন একটু আইডিয়া নিয়ে থাকি। তারপর পাওয়ার অফ ভিকেল, এখানে পাওয়ার অফ ভিকেলটা হচ্ছে মূলত আমাদের অবশ্যই কনসিডার করতে হবে রোড ডিজাইনের ক্ষেত্রে এবং প্ল্যানিং এর ক্ষেত্রে। কারণ পাওয়ার অফ ডিজাইনটা মূলত হচ্ছে আমাদের লিমিটিং এন্ড ডিজাইন অফ দ্য ভ্যালু অফ গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের যে আচ্ছা একটা রাস্তার মধ্যে আপনি গ্রেডিয়েন্ট এমন তৈরি করলেন, সব ভিকেল, কিছু কিছু ভিকেলের ইঞ্জিন অনেক পাওয়ার আছে, সে তো ইজিলি মুভ করে চলে যেতে পারবে, কিন্তু কিছু কিছু ভিকেল আছে যেগুলো আসলে ওই গ্রেডিয়েন্ট উঠতেই পারতেছে না। তো ওই জিনিসটা আসলে আমাকে মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটাই জিনিসকে ওই মানে একটা মিনিমাম পাওয়ার, ইঞ্জিনের পাওয়ার, যেমন একটা অটো রিক্সা মনে করতে পারেন, সেটা হচ্ছে পাওয়ার সাধারণত মিনিমাম হয়, একটু গর্ত পড়ে গেলে সেটা উঠতে পারে না। তো আমাদের এটা কনসিডার করে রাখতে হবে যে ওইটা আসলে আমি যে গ্রেডিয়েন্টটা দিচ্ছি, ভার্টিক্যাল গ্রেডিয়েন্ট দিচ্ছি, সে আসলে ওটাকে ওভারকাম করতে পারবে কিনা, এটা আমাদের অবশ্যই কনসিডার করতে হবে। আর স্পিডটা হচ্ছে সবচেয়ে বড় কনসার্নিং ইস্যু যে কোনো রোড ডিজাইনের ক্ষেত্রে। মূলত আমরা এটা জিওমেট্রিক্যাল এলিমেন্টস থেকে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস যা কিছু আছে সবগুলো আমরা হচ্ছে এই স্পিডের উপর ডিপেন্ড করে ডিজাইন করে থাকি। তারপরে আসেন আমাদের ক্লাসিফিকেশন রোডস অ্যান্ড হাইওয়ে বাংলাদেশ ক্লাসিফিকেশন সিস্টেম অনুসারে। আমরা বাংলাদেশ ক্লাসিফিকেশন সিস্টেম অনুসারে রোডগুলোকে বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি: ন্যাশনাল ওয়ে, রিজিওনাল ওয়ে, ডিস্ট্রিক্ট হাইওয়ে, ডিস্ট্রিক্ট রোড, উপজেলা রোড, ইউনিয়ন রোড এবং ভিলেজ রোড। তো এখানে দেখেন আমাদের ন্যাশনাল হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে এবং ডিস্ট্রিক্ট রোড সাধারণত যেগুলো আরএসডি নির্মাণের কাজে নিয়োজিত থাকে বা রেসপন্সিবিলিটি টোটালটাই হচ্ছে ওদের। আর যেটা হচ্ছে উপজেলা রোড যেগুলা এবং ইউনিয়ন রোড এবং ভিলেজ রোড যেগুলো আছে, এগুলো সাধারণত কি করে আমাদের এলজিডি এসব রাস্তা সংস্কার এবং নির্মাণের কাজ করে থাকে। তো এটা একটু দেখে নেবেন জাস্ট জেনারেল নলেজ অনুসারে। এখানে আমরা একটু ম্যাপটা দেওয়ার চেষ্টা করছি আসলে কোন কোন রুট গুলো হচ্ছে রোডস এন্ড হাইওয়ের ম্যাপে, মানে ওরা কনসিডার করে থাকে কোনগুলো রোডে তারা কাজ করতে পারে। এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। এখানে এখানে কালার অনুসারে যে লাল দিয়ে আমরা উপজেলা রোডকে বোঝাচ্ছি, ব্ল্যাকটা দিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে কে বোঝাচ্ছি। জাস্ট এটা একটু দেখে নেবেন, এটা তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জানার জন্য ইম্পর্টেন্ট। এখানে এলজিডিটার জন্য, এলজিডির জন্য দেওয়া আছে আর কি। তারপর এখানে আছেন মিনিমাম ক্লাসিফিকেশন অফ কান্ট্রি রোডস নেটওয়ার্ক সিস্টেম। কান্ট্রি রোডস নেটওয়ার্ক সিস্টেমটা আসলে কোন কোন কি কয় ভাগে ভাগ করতে পারি, সেগুলো কি কি সেটা এখানে জানতে চাইছে। প্রথম হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ট্রাফিক ভলিউম, ট্রাফিক ভলিউমের উপরে হেভি, মিডিয়াম এবং লাইট ট্রাফিক রোডস আমরা বলতে পারি। যেমন ঢাকাকে আপনি সাধারণত হেভি ভলিউমের ট্রাফিক রোড একটা কনসিডার, ঢাকা রোড গুলাকে চিন্তা করতে পারেন, সবসময় অনেক বেশি গাড়ি থাকে। কিছু কিছু রোড আছে যেগুলোতে হচ্ছে মিডিয়াম থাকে এবং কিছু কিছু রোডে হচ্ছে লাইট। আমাদের বিশেষ করে ভিলেজ রোড গুলাতে দেখবেন যে অত বেশি ভিড় থাকে না আসলে। তারপর আসেন আহ পরে যে ইয়াটা আছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা জিওলজিক্যাল এরিয়া এবং লোকেশন ওয়াইজ হচ্ছে রুরাল এবং আরবানের কথা বলা হয়েছে। অ্যাকর্ডিং টু দা হচ্ছে ফাংশন
ফাংশন ওয়াইজ ন্যাশনাল হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে, তারপর ডিস্ট্রিক্ট হাইওয়ে, উপজেলা, যেটা আমরা একটু অলরেডি দেখে আসলাম, এটা নিয়ে আসলে আলোচনা করার কিছু নাই। এখন আসেন, এটা আসলে এক সময় খুবই পপুলার একটা প্রশ্ন ছিল। এখন আসলে এটা পরীক্ষায় আসতেছে না, বুয়েটে পরীক্ষা হইলে মূলত এই প্রশ্নটা আসছে, কিন্তু আসবে না এমনটা কখনো চিন্তা করার সুযোগ নাই। যে কোনো সময় প্রিভিয়াস প্রশ্ন তো এখনো যারা পরীক্ষা দিচ্ছেন তারা জানেন কিছু হলে প্রিভিয়াস কোশ্চেন আমাদের আসে। তো ওই অনুসারে আমরা এই ডায়াগ্রামটা একটু করবো আর কি। তো এখানে এখানে কি বলছে যে আমাদের একটা গ্রাফের মধ্যে বলছে যে রিলেশনশিপ কার মধ্যে, বলছে অ্যাক্সেস এবং মুভমেন্ট ফাংশনের মাধ্যমে একটা স্টেটের যে রিলেশনশিপটা আছে সেটা মূলত আমাদের দেখানোর কথা বলা হয়েছে। তো এখানে আছে অ্যাক্সিস মুভমেন্ট ফাংশন, আর এটা আছে কি, আচ্ছা এটা আমরা গ্রাফটা নিয়ে মূলত আলোচনা করি তাহলে আমাদের সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই যে একটা গ্রাফ, এখানে ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস বরাবর কি বলতেছে সেটা আমরা দেখি। এখানে বলছে যে ইনক্রিজ ইউজ অফ অ্যাক্সেস পারপাস, অর্থাৎ অ্যাক্সেস পারপাস, অর্থাৎ অ্যাক্সেস পারপাসটা বলতে কি বোঝাচ্ছে, আপনি কয় দিকে যাইতে পারবেন ইজিলি, কোন কোন মানে ইজিলি মুভমেন্ট ইস্যু। যেমন ধরেন যে একটা রোড আছে, ওই রোডটা দিয়ে আপনি চাইলে হচ্ছে প্রতি 10 মিটার পর পর সাব রোড গুলা বের করে দিচ্ছে, তাহলে আপনার অ্যাক্সেসটা অনেক বেশি। আপনি একটা হাইওয়ে থেকে ইজিলি কি করতেছেন, যে কোনো দিকে যাইতে মুভ করতে পারতেছেন। তো এটাকে বলা হচ্ছে মূলত অ্যাক্সেসের কথা। হাইওয়ে আমি জাস্ট এক্সাম্পল বললাম, এটা হাইওয়ে বিষয়টা এরকম না, জাস্ট বোঝার জন্য যে আপনার ধরেন যে একটা রোড আছে, এখান থেকে আপনার অ্যাক্সেসিবিলিটি অনেক। তো ওয়াই অক্ষ বরাবর আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, আর এটা হচ্ছে মুভমেন্ট ফাংশন। এই মুভমেন্ট ফাংশন বলতে যেটাকে বোঝাচ্ছে যে আপনার ওয়াই এক্স অক্ষ বরাবর যে মুভমেন্ট ফাংশনটা আছে, বা ইনক্রিজ প্রপোর্শন অফ দ্য ট্রাফিক ইনক্রিজ স্পিড, অর্থাৎ এখানে যে ব্যাপারটা বুঝবেন, এখানে কিন্তু অ্যাক্সেসটা বোঝাচ্ছে আর এখানে হচ্ছে মুভমেন্ট। আপনার এখানে মুভমেন্টটা কম হয়, অ্যাক্সেস যেখানে বেশি আছে ওখানে আপনি মানে এখানে স্পিড আপনি বেশি পাচ্ছেন, এক্স অক্ষ বরাবর আপনি স্পিড বেশি পাচ্ছেন, এবং কি আপনার মুভমেন্টের মধ্যে একটা কি আসবে আমাদের, যে বলে এটাকে বলতে পারি আমরা রেস্ট্রিকশন আসবে আর কি। আপনি চাইলেও যে কোনো দিকে ঢুকে অ্যাক্সেসটা যে কোনো দিকে পাবেন না। তো এখানে দেখি আমরা ক্যালডিসেক যে বা পাবলিক লেন যে কথাটা বলা হচ্ছে, এখানে খেয়াল করবেন এই রোডটাকে এখানে বোঝাচ্ছে। তার মানে এখান থেকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা দেখেন, এখানে যেটা দেখাচ্ছে এক্স এক্সিস বরাবর, সরি, এক্স এক্সিস বরাবর এই ভ্যালুটা অনেক বেশি। তার মানে আপনার এই যে লোকাল রোডটা আছে বা পাবলিক লেন রোডটা আছে, আপনার এখানে অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি। কিন্তু আপনি যদি আপনার ইনক্রিজিং প্রপোর্শনটা চিন্তা করেন, অর্থাৎ ভ্যালোসিটির কথা চিন্তা করেন, ভ্যালোসিটি কিন্তু এখানে অনেক কম। তার মানে আপনার এখানে অ্যাক্সেসটা অনেক বেশি, আপনি যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাইতে পারতেছেন, কিন্তু আপনার এখানে যে ভ্যালোসিটির কথাটা বলতে পারেন, যে ভ্যালোসিটিটা আপনি এখানে কম পাবেন আর কি। তারপর লোকাল রোডের ক্ষেত্রে এখানে দেখেন এটা আস্তে আস্তে কি হচ্ছে আপনার, কিছু লোকাল রোড যেগুলো আছে কিছু কিছু জায়গায় দেখবেন ওই রোডটা দিয়ে সব জায়গায় মুভমেন্ট করা যাচ্ছে না, সব দিকে যাওয়া যাচ্ছে না, অ্যাক্সেসিবিলিটি কমে যাচ্ছে, আস্তে আস্তে কমতেছে। তো এখন এখানে চলে যদি আসেন আপনি এক্সপ্রেস ওয়ে ক্ষেত্রে, এক্সপ্রেস ওয়ে স্পিড আপনি অনেক, এক্সপ্রেস ওয়েতে আপনি স্পিড অনেক পাচ্ছেন, কিন্তু এটার অ্যাক্সেসিবিলিটিটা কম। যখন আপনি এক্সপ্রেস ওয়েতে উঠে গেলেন, তখন আপনি চাইলে আর যে কোনো দিকে যাইতে পারবেন। আপনার ওখানে কিছু কিছু নির্দিষ্ট পয়েন্ট, 1 কিলোমিটার, 2 কিলোমিটার বা 5 কিলোমিটার পর পর আপনার কি আছে, আপনার সাব যে রোড গুলো আছে সেই রোড গুলো দেওয়া আছে। তো আপনি চাইলেই মাঝখানে সাইডে দেখবেন যে ব্যারিয়ার গুলো দেওয়া আছে, তার মানে আপনি চাইলেও কিন্তু মুভ করতে পারতেছেন না। তার মানে অ্যাক্সেস পাচ্ছেন না যে কোনো দিকে যাওয়ার আর কি। আপনি স্ট্রেট যাইতে পারছেন, আপনার যেখানে ওরা পয়েন্ট সিলেক্ট করে দিচ্ছে সেখানে আপনি পাচ্ছেন। এইসব রাস্তার ক্ষেত্রে কি হয়, আমাদের জ্যামটা আসলে মূলত কম হয়ে থাকে। কিন্তু আগে আপনার যেটা ঢাকার ক্ষেত্রে দেখেন যে প্রতি 500 মিটার পর পর দেখবেন যে এই দিক থেকে গাড়ি আসতেছে, ওই দিক থেকে গাড়ি আসতেছে, ওই দিক থেকে গাড়ি আসতেছে, যদিও এটাকে আমরা হাইওয়ে হিসেবে কনসিডার করতেছি, কিন্তু এটা আসলে হাইওয়ে না। কারণ হচ্ছে কি, আমি এখানে চাইলে হচ্ছে আমি অ্যাক্সেস মানে অ্যাক্সেস পারপাসটা আমার অনেক বেশি হওয়ার কারণে আমার এখানে মুভমেন্টটা কি হয়ে যাচ্ছে, আমাদের কমে যাচ্ছে, স্পিডটা আমার কমে যাচ্ছে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, এই গ্রাফটা দিয়ে মূলত যেটা বোঝায় যে আপনি যখনই উপরের দিকে যে জিনিসগুলো আসবে, যে রোড গুলো আসবে, সেগুলো হচ্ছে কি মূলত আপনার পাবলিক, লোকাল, তারপরে মাইনর আর্টিকেল গুলো, মেজর আর্টিকেল, এভাবে আস্তে আস্তে যত আপনি এই মুভমেন্টের দিকে মুভ করবেন, তত আপনার কি হবে, অ্যাক্সেসিবিলিটিটা কমতে থাকবে এবং মুভমেন্ট আপনার বাড়তে থাকবে আর কি। তো এইখানেও আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে লোকাল রোড। দেখেন এই যে লোকাল রোড, আপনি এই জিনিসটা যদি দেখেন, এই লোকাল রোডের মধ্যে দেখেন এইটা 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 কতগুলো এর মধ্যে আপনি এখানে মানে যুক্ত হচ্ছে, কতগুলো কানেক্টিং পয়েন্ট আছে এই রোডগুলোতে, কানেক্টিং। যখন আপনি হচ্ছে আহ ইয়ার ক্ষেত্রে যদি আপনি এই যে এক্সপ্রেস ওয়ের ক্ষেত্রে থাকেন, এক্সপ্রেস ওয়ের দিকে চলে আসেন, দেখেন আসার পরে দেখা যাচ্ছে এখানে এই যে একটা নির্দিষ্ট দূরত্ব পরে আসে, এখানে একটা লোড জয়েন করছে, এখানে একটা লোড আসে জয়েন করছে। তার মানে এখানে কানেক্টিং পয়েন্ট আমাদের অ্যাক্সেসিবিলিটিটা অনেক কমে গেছে, কিন্তু আপনার মুভমেন্টটা অনেক বেশি হবে, স্পিডটা অনেক বেশি হবে, হাই স্পিডে আপনি চলতে পারবেন। তো এই বিষয়গুলো মূলত এই গ্রাফের মাধ্যমে বোঝানো হয়ে থাকে। জাস্ট এই নামগুলো যেগুলো বলে দেওয়া আছে, এই নামগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। ফ্রিওয়েতে যেগুলো থাকে, ফ্রিওয়েতে দেখবেন যে আরো কনজাস্টেড করে দেওয়া থাকে, রুলস রেগুলেশন বেশি থাকে, আপনি চাইলেই
যে কোনো রাস্তা বা ওয়ে চেঞ্জ করতে পারবেন না আর কি। তো এই হচ্ছে মূলত এই গ্রাফটা দিয়ে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো ওই যে যে কথাগুলো বললাম এখানে এই জিনিসগুলো আপনাকে বলে দিছে যে আপনার হচ্ছে গেল দিছে মানে অ্যাক্সেসিবিলিটি পয়েন্টটা অনেক বেশি হয়ে থাকে, মুভমেন্ট বা স্পিডটা কমে যায় আসলে। হ্যাঁ, স্মল রেসিডেন্সিয়াল রোড যেগুলো থাকে সেগুলো বলছে। লোকাল রোডের ক্ষেত্রে আমাদের অ্যাক্সেসিবিলিটি বা এন্ট্রি এবং এক্সিট গুলো বেশি থাকে, কিন্তু হচ্ছে মুভমেন্টটা একটু লো, ভেরি লো না, লো হয়ে থাকে। আমাদের হচ্ছে এই নেভিয়ার যে রোড গুলা থাকে সেগুলোকে বোঝানো হচ্ছে। তারপর কালেক্টর রোড যেগুলো আছে সেটা মডারেট হয়ে থাকে, এন্ট্রি এবং এক্সিট মানে কিছুটা আস্তে আস্তে কমতে থাকে। এটা মুভমেন্টটা মডারেট হয়ে থাকে। কানেক্ট উইথ দ্য লোকাল টু আরটিএল রোড, লোকাল রোডকে আরটিএল রোডের সাথে কি করে আমাদের যুক্ত করে থাকে। মাইনর আর্টিয়াল মেজর আর্টিয়াল ঠিক একইভাবে আপনি দেখেন যখন এক্সপ্রেস হয়ে আসতেছে এখানে ভেরি লো এক্সেস, আপনি চাইলে অনেকগুলো এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট পাবেন না, খুব কম পাবেন। এবং এখানে স্পিডটা আপনি অনেক হাই পাচ্ছেন, লিমিটেড এন্ট্রি অফ দ্য হাইওয়ে থাকে। আর ফ্রি ওয়ে গুলোতে দেখবেন যে আসলে যেমন আমি যদি বলি, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কথাই বলি। তো এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এর মধ্যে দেখবেন যে আপনার এক্সপ্রেস ওয়ে নাই বলা তো, এক্সপ্রেস ওয়ে তো আছে কিন্তু কিছু কিছু পয়েন্টে আছে, এবং চাইলে আপনি হাই স্পিডে ওখানে মুভ করতে পারতেছেন। আপনার কালেক্টরেট রোড হচ্ছে মূলত, কালেক্টরেট রোডের কথা জিজ্ঞেস করলেন, এখানে খেয়াল করলে বুঝবেন কালেক্টরেট রোড হচ্ছে এই যেখানে লোকাল রোড গুলো আসে জয়েন করে সেটা হচ্ছে কালেক্টরেট রোড। লোকাল রোড গুলো যার সাথে আসে জয়েন করে সেই রোড গুলো হচ্ছে কালেক্টরেট রোড। অনেক সময় অনেকটা আপনি এইভাবে বলতে পারেন যে আমাদের হচ্ছে যে ডিস্ট্রিক্ট রোড গুলো থাকে এগুলো অনেকটা কালেক্টরেট রোডের মতো, চাইলে আপনি সব জায়গায় অ্যাক্সেস পয়েন্ট পাচ্ছেন আর কি, অ্যাক্সেসিবিলিটি পাচ্ছেন। তো এখানে এটা খুবই ভাইবার একটা গুরুত্বপূর্ণ, এক্সপ্রেসওয়ে কি এবং ফ্রিওয়ে কি, এটা ভাইবার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আহ, নিজে পড়ে নিতে পারবেন, অলরেডি এটা আলোচনা করা হয়েছে। এখান থেকে এই দুইটা কথাই যদি আপনি কোনো জায়গায় বলতে পারেন তাহলে মূলত আপনার এক্সপ্রেসওয়ে এবং হাইওয়ে, এটা পরীক্ষার প্রশ্ন না, এটা হচ্ছে মূলত ভাইবার প্রশ্ন। যে এক্সপ্রেসওয়ে এবং হাইওয়ে কি, এতগুলো চারটা পাঁচটা প্রশ্ন দ্বারা আপনি ভাইবার বলতে পারবেন না, জাস্ট এটা বলবেন যে এখানে মূলত যে অ্যাক্সেসিবিলিটি বা মুভমেন্ট এক্সিট এন্ট্রি থাকে এটা হচ্ছে মোটামুটি এক্সপ্রেসওয়েতে থাকে, কিন্তু ফ্রিওয়েতে এই এক্সপ্রেসওয়েটা একদম খুবই লিমিটেড থাকে, খুবই লিমিটেড থাকে। যেটা হচ্ছে এক্সপ্রেসওয়ের তুলনায় কম। এখানে এখানে বলছে লিমিটেড এন্ট্রি হাইওয়ে, কারণ লং ডিস্টেন্স হাইওয়ে আর কি, এটা অনেক দূর পড়ে, ধরুন যে 300 মিটার, বলছে 50 কিলোমিটার গেলেন, 50 কিলোমিটার যাওয়ার পরে আপনি পাইলেন কি একটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট পাইলেন। এর আগে কোনো অ্যাক্সেস পয়েন্ট নাই, কোনো আপনার ডিরেকশন চেঞ্জ করার উপায় নেই। আপনি ওখানে উঠছেন মানে আপনাকে ওই ঠিক ওই 50 কিলোমিটার যায় আপনাকে মুভ নিতে হবে, ইউটার্ন নিতে হবে। এই হচ্ছে মূলত ব্যাপার, এটা একটু কষ্ট করে পড়ে নিতে হবে। আচ্ছা, এটা আলোচনা হয়ে গেছে। আচ্ছা, আমাদের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এটা মূলত আমাদের রাস্তা কনস্ট্রাকশনের জন্য মূলত এবং মেনটেন্যান্সের জন্য কোন দুইটা প্রতিষ্ঠান আসলে বাংলাদেশে কাজ করে থাকে, সেটা হচ্ছে আমরা জানি রোডস এন্ড হাইওয়ে। তারা কোন কোন রোডস গুলো নিয়ে কাজ করে এটা পড়বেন একটু ভালো করে, প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। এবং লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এলজিইডি উপজেলা ইউনিয়ন রোড এবং ভিলেজ রোড নিয়ে কাজ করে। তারপর আসেন আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমটা কি। এখানে বলছে ট্রান্সপোর্টেশন সিস্টেম হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার টু দ্যাট সার্ভ দ্য মুভ পিপুল অ্যান্ড গুডস এফিসিয়েন্টলি। আচ্ছা, মূলত একটা ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হচ্ছে যেটা মূলত ইজিলি পিপুল গুলো এবং গুডস গুলোকে মুভমেন্টের সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো এখানে কতগুলো ফাংশন আছে। দা ওয়ে, এখন এখানে দা ওয়ে বলতে হচ্ছে আপনি মুডটা কি সিলেক্ট করতেছেন। দা ওয়ে বলতেছে মুড কি সিলেক্ট করতেছেন, আপনি এয়ার করতেছেন, রেল করতেছেন নাকি রোড করতেছেন, এটা হচ্ছে দা ওয়ে দিয়ে ফাংশন এলিমেন্ট বলতে। এই এলিমেন্টটা দা ওয়ে এর মধ্যে যে জিনিসগুলো বোঝাচ্ছে এই জিনিসটাকে বোঝাচ্ছে। তারপর আসেন মোটিভ পাওয়ার অফ ইউনিট, অর্থাৎ আপনি যে ওই ওই ওয়েতে আপনি যাওয়ার জন্য একটা তো ট্রান্সপোর্টেশন সিস্টেম আপনি সিলেক্ট করবেন, সেই সিস্টেমটা কি হতে পারে, সেটা কার হতে পারে, সেটা বাস হতে পারে, সেটা বাইক হতে পারে, সেটা রিক্সা হতে পারে। তার একটা মোটিভ পাওয়ার থাকবে, অর্থাৎ তার ইঞ্জিনের একটা পাওয়ার থাকতে হবে। এই জিনিসটাকে এখানে বোঝাচ্ছে। তারপর হচ্ছে আপনার এখানে বলছে যে টার্মিনাল, টার্মিনাল বলতে আসলে আমরা কি বুঝছি, টার্মিনাল যেমন আমার হচ্ছে রেলওয়ে টার্মিনাল আছে, এয়ারওয়ে টার্মিনাল আছে, তারপর হচ্ছে আপনার ওয়াটারওয়ে টার্মিনাল আছে। তো টার্মিনাল বলতে একটা নির্দিষ্ট স্থান যেখানে মূলত আমাদের যে আমি হচ্ছে মোডি পাওয়ার ইউনিট গুলোকে যেখান থেকে আমি সিলেক্ট করতেছি সেগুলো যেখান থেকে সিলেক্ট করবো আর কি, ওই টার্মিনালটাকে বা স্টেশনটাকে বোঝানো হচ্ছে। আর হচ্ছে ইউনিট অফ ক্যারিয়েজ, ক্যারিয়েজ আর কি। ইউনিট অফ ক্যারিয়েজ বলতে আপনার হচ্ছে আহ, যে মুভমেন্টটা সিলেক্ট করলেন ওই মুভমেন্টের ওই মুভমেন্টের কি এটা ওয়ার্ডটাই তো মাথায় আসতেছে না। আহ, যে আপনি ইউনিটটা বা যে কারটা বা বাসটা আপনি সিলেক্ট করলেন সেটা আসলে আহ, কোন প্রসেসে বা কোন মুভমেন্টের
আপনাকে ক্যারি করতে পারবে। ক্যারিয়ার অর্থাৎ আপনি, সরি ভুল বলছে, ইউনিট অফ ক্যারিয়ার অর্থাৎ ইউনিট অফ ক্যারিয়ার বলতে যেটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে কি আপনি আসলে ওই যে মুভমেন্টটা নিলেন বা মোটিভ পাওয়ারটা নিলেন, এই মোটিভ পাওয়ারটা আসলে কি ক্যারি করার জন্য, সেটা কি কোনো ব্যক্তিকে নাকি কোনো গুডসকে, এটা হচ্ছে ইউনিট অফ ক্যারিয়ার। হ্যাঁ, এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করা করা হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে আমরা আবার এই জিনিসটা একটু রিপিট করে যাই। দা ওয়ে বলতে হচ্ছে মূলত আপনি কোন ওয়েটাকে কনসিডার করতেছেন, সেটা হচ্ছে কি আপনি হচ্ছে রোড নিবেন, এয়ার নিবেন, না কি নিবেন। তারপর এখানে চলে আসতেছে মোটিভ অফ পাওয়ার ইউনিট, অর্থাৎ ওই রোড বা আপনি এয়ারে যেটাতে যান, আপনি প্লেন নিচ্ছেন না বাস নিচ্ছেন না কার নিচ্ছেন সেটাকে বোঝাচ্ছে। তারপর ইউনিট অফ ক্যারিয়ার্স বলতে আপনি বোঝাচ্ছে এখানে কি আসলে ওই মোটিভ পাওয়ার ইউনিটের মধ্যে কে যাবে আসলে, এ কি কোনো ব্যক্তি যাবে নাকি হচ্ছে কোনো গুডস যাবে, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। আর টার্মিনাল বলতে হচ্ছে আপনি এই গুডসটাকে বা এই ব্যক্তিটাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাবেন, একটা নির্দিষ্ট লোকেশন থাকে, এই লোকেশনটাকে বোঝানো হচ্ছে আর কি। আচ্ছা, তারপর বলছে হোয়াট ইজ দ্য ট্রান্সপোর্টেশন হাইওয়ে প্ল্যানিং, এটা অলরেডি আমরা দেখে আসছি, এটা নিয়ে আর আমরা আলোচনা করি না। তারপর এখানে বলতেছে কি আমাদের এক্সপ্লেন ব্রিফলি দ্য প্ল্যানিং সার্ভে অফ দ্য হাইওয়ে অবজেক্ট, আমাদের এখানে হাই অবজেক্ট প্ল্যানিংটা। টার্মিনাল বলতে বুঝেন নাই ভাই, টার্মিনাল বলতে একটা স্টেশনকে বোঝায়। যেমন ধরেন যে আপনার হচ্ছে জয়দেবপুর একটা স্টেশন আছে, বা আপনার হচ্ছে কমলাপুর একটা স্টেশন, এটা একটা টার্মিনাল হিসেবে কনসিডার করতে পারেন। এই এরকম আর কি, যেখানে আপনার যে আপনার ইউনিট অফ ক্যারিয়ার্স গুলো আছে, অর্থাৎ ব্যক্তি অথবা গুডস গুলো যেখানে নামানো হবে বা ওইখান থেকে উঠানো হবে, এটাকে টার্মিনাল হিসেবে কনসিডার। তারপর প্ল্যানিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো আছে, প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদের বলছে যে আমাদের কি কি এখানে কি বলছে যে আমাদের প্ল্যানিং অফ সার্ভে ফর দ্য হাই অবজেক্ট, কি কি প্ল্যানিং আমরা আসলে করবো। এখানে বলছে ইকোনমিক স্টাডি করতে হবে, ফিনান্সিয়াল স্টাডি করতে, যে কোনো একটা রোড তৈরি করতে হলে ট্রাফিক স্টাডি করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং স্টাডি করতে হবে। অর্থাৎ আমি একটা রোডের যখন করার একটা রোড প্রজেক্ট বা হাইওয়ে প্রজেক্ট করবো, তখন আমাদের মূলত ওই প্রজেক্ট করার পূর্বে আমাদের আসলে কি কি বিষয়গুলোকে আমাকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে, এটা বলছে ইকোনমিক্যাল স্টাডি। যেমন আপনার এখানে একটা বিষয় আছে, যেমন ধরেন আপনি এখন যে আমাদের ঢাকা তো ময়মনসিংহ রোডটা আছে, ধরেন এটা হচ্ছে 4 লেনের একটা রোড আছে, আপনি এটাকে 8 লেনের রোড করতে চাচ্ছেন। এখন এটা ফিজিবিলিটি স্টাডি করতে হবে যে আসলে এখান থেকে মানুষ, আমি 4 লেন থেকে 8 লেন, এটা থেকে আসলে মানুষ কিভাবে বেনিফিশিয়ারি হচ্ছে, মানুষ কি কি উপকার পাচ্ছে, এই একটা ইস্যু থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে একটা রোড বানালেন, এখানে যে আপনার একটা বড় অ্যামাউন্ট খরচ হয়ে গেল, এই অ্যামাউন্টটা আসলে আপনার রিকভার হবে কিনা ওই রোড থেকে। আপনার যেমন হচ্ছে আপনি যদি ওই ঢাকা ময়মনসিংহ রোড যেটা 4 লেন এখন করা হয়েছে, ওটা যদি আপনি হচ্ছে এখন ইকোনমিক্যাল অ্যাক্সেসিবিলিটি চেক করতে যান বা ইকোনমিক্যাল ফিজিবিলিটি চেক করতে যান, তাহলে মনে হবে যে অনেক টাকা লস হয়ে গেছে সরকারের, এখানে আমাদের ট্যাক্সের টাকা চলে গেছে। কিন্তু আপনি সোশ্যাল ফিজিবিলিটি চেক করতে চান, তাহলে দেখবেন যে ওখান থেকে অনেক মানুষ সুবিধা পাচ্ছে। আগে যে পরিমাণে টাইম লাগতো, সে তার থেকে কম টাইমে মানুষ কি করতে হচ্ছে, ঢাকায় আসতে পারতেছে। তারপর ময়মনসিংহ থেকে যে গুডস গুলো আসতে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা রাস্তায় জ্যামের মধ্যে পড়েছিল, যেটা নষ্ট হয়ে যেত, সেটা খুব দ্রুত মার্কেটে চলে আসতে পারতেছে। তো এই বিষয়গুলো সবগুলো আমাদেরকে কনসিডার করতে হবে এবং আমার ফিনান্সিয়াল স্টাডি করতে হবে যে আসলে আমার কাছে কত টাকা আছে, আমি এটা দিয়ে আসলে করতে পারবো কিনা, ওই বাজেটের মধ্যে আসলে কত দূর যেতে পারবো। তারপর ট্রাফিক স্টাডি আছে, ট্রাফিক স্টাডির মধ্যে আমাদের রোড সাইন থেকে শুরু করে যাবতীয় রোডের যে ব্যাপারগুলো আছে এবং ট্রাফিক ভলিউমের ইস্যুগুলো আছে, ট্রাফিক ডেন্সিটির ইস্যুগুলো আছে, এগুলো আমাকে স্টাডি করতে হবে। ইঞ্জিনিয়ারিং স্টাডির ভিতরে আছে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কিরকম হবে রোডের, আমি বিটুমিনাস রোড করব নাকি হচ্ছে আমি আরসিসি রোড করবো, এই বিষয়গুলো আছে। তো এখানে সবগুলো এই বিষয়গুলো বলছে ইকোনমিক স্টাডি, ফিনান্সিয়াল স্টাডি এবং ট্রাফিক স্টাডি এবং ইঞ্জিনিয়ারিং স্টাডির মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো আসবে, সেই বিষয়গুলো আমি রাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। একবার দেখে নিলে বুঝবেন যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জানার জন্য। তারপর এখানে বলছে কি আমাদের হাইওয়ে অ্যালাইনমেন্টটা কি, হাইওয়ে অ্যালাইনমেন্ট বলতে বুঝি আমরা রাস্তার যে মধ্য সাদা দাগটা বুঝতে পারেন, এটা হচ্ছে হাইওয়ে। অর্থাৎ আমি একটা রোড তৈরি করার পূর্বে একটা নির্দিষ্ট লাইন কনসিডার করে থাকি, ওই লাইন বরাবর মূলত আমরা রোডটা তৈরি করে থাকি, এটাই মূলত হচ্ছে আমাদের হাইওয়ে অ্যালাইনমেন্ট বলতে। দ্য পজিশন অফ লেআউট অফ সেন্ট্রাল লাইন অফ হাইওয়ে অন দ্য গ্রাউন্ড ইজ কল্ড হাইওয়ে অ্যালাইনমেন্ট। অর্থাৎ এই যে একটা রোড তৈরি করবো, এর মাঝ বরাবর যে লাইনটা কনসিডার করা হয়ে থাকে, এটাকে মূলত হাইওয়ে অ্যালাইনমেন্ট বলা হয়। তো সিম্পলি বলতে ইট ইজ এ ডিরেকশন থ্রো হুইচ এ রোড উইল বি পাসেস, অর্থাৎ যে ডিরেকশন বরাবর রোডটা পাস করবে, এটাই হচ্ছে একটা অ্যালাইনমেন্ট বলা হচ্ছে। তো আমি হাইওয়ে অ্যালাইনমেন্টটা আসলে কি যদি কনসিডার করতে চাই, তাহলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমাদের ওখানে হচ্ছে ভলিউম অ্যান্ড টাইপ অফ ট্রাফিক, টোপোগ্রাফিটা কেমন, এক্সিস্টিং রাইট অফ ওয়ে, বর্তমান যে রোডটা আছে সেটা কেমন, চ্যানেল রিভার বা রেলওয়ে কিরকম আছে, ফ্লাড এরিয়াটা কিরকম। হুম, তারপর হচ্ছে, আচ্ছা এখানে আমি একটা জিনিস আমাদের এটা বলার আগে আমি বলি যে যেমন ধরেন আগে মানুষ যখন রোড তৈরি করতো,
তখন আসলে মূলত কোনো কিছু কনসিডার করতো না, ধরেন একটা সমতল জায়গা পাইছে, ওটা দিয়ে কি করতো, রোড তৈরি করে ফেলতো। মানে এমনি আগে ওয়াটার ম্যাকআডাম রোড অথবা প্রাচীন যে রোড গুলো আছে সেগুলো আসলে এইভাবে কনসিডার করা হতো। তো এতে কি হয়, সামান্য একটু বৃষ্টিপাত হলে এই পানিটা রাস্তার মধ্যে চলে আসে, রাস্তা পুরো নষ্ট হয়ে যায়। তখন পরবর্তীতে ইঞ্জিনিয়ার কনসিডার করলো কি, যে আমাকে এই ফ্লাড কন্ডিশন থেকে বা ওয়াটার যে জমে যাচ্ছে এটা থেকে আমাকে রোড বানাতে হলে, রোডটাকে কি করতে হবে, বানাতে হলে বা রোডটাকে বাঁচাতে হলে আমাকে এরকম কিছু একটা করতে হবে। তো এরকম কিছু একটা করলো। তো এটা ধরেন যে আমাদের এক্সিস্টিং গ্রাউন্ডের আরএল সেটা হচ্ছে 100 মিটার, আর বর্তমান যে আমাদের আরএলটা আছে সেটা ধরেন যে কত, 102 মিটার। তো এখন মাঝখানে এখানে একটা উঁচু জায়গা হয়ে গেল, সেটা হচ্ছে কত, আমাদের 2 মিটার। তো এটা হচ্ছে আমাদের একটা ইমব্যাঙ্কমেন্ট, এটা হচ্ছে ইমব্যাঙ্কমেন্ট। তো এই যে ইমব্যাঙ্কমেন্টের মাধ্যমে আমরা একটা রাস্তা কি করলাম, তৈরি করে ফেললাম। ঠিক কোন বরাবর, আমাদের যে অ্যালাইনমেন্টটা ছিল সেই অ্যালাইনমেন্ট বরাবর। কারণটা কি, আমরা কেন এটাকে হাই করলাম, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ফ্লাড থেকে এই রোডটাকে রক্ষা করা, যেমন এই ফ্লাড ইন এরিয়া। এখন এমন একটা জায়গার মধ্যে আপনি নিলেন যে আপনার বিটুমিনাস রোড তৈরি করলেন, প্রতি বছর ওই রাস্তার মধ্যে মানে ওই জায়গায় বন্যা হয়, তাহলে কি হয় যে ওই রাস্তাটা আপনার কখনো টেকসই হবে না, নষ্ট হয়ে যায়। এখন বিশেষ করে আপনারা দেখবেন বাজারের পাশে ম্যাক্সিমাম বড় বড় হাইওয়ে এগুলো যেগুলো আছে, ওগুলো কি করে, আরসিসি রোড ঢালাই করে থাকে। কারণ কি, ওখানে বোঝা যায় যে এখানে বাজার আছে, তাহলে এখানে কি হবে, আমাদের ওয়াটার যে রোড সার্ফেস থেকে ডিসচার্জ হওয়ার ক্যাপাসিটি সেটা আসলে অনেক কম হবে। সেই জন্য মূলত কি করা হয়, ওখানে আরসিসি করা হয়, যাতে ওই জায়গাটা খুব দ্রুত নষ্ট না হয়। আপনার খেয়াল গুলো দেখবেন যে যে ওই রোড গুলা, মার্কেটের কাছে রোডের অংশটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় বিটিমিনাস রোড গুলার ক্ষেত্রে। তো এখন বাংলাদেশে এই জিনিসটা আপনারা ম্যাক্সিমাম রোডের ক্ষেত্রে দেখবেন যে এই বিষয়গুলো কনসিডার করা হচ্ছে। তারপরে হচ্ছে আপনার এখানে বলছে জিওলজিক্যাল কন্ডিশন, জিওমেট্রিক্যাল স্ট্যান্ডার্ডস, অ্যাবিলিটি অফ দ্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এন্ড লেবার, তারপর পলিটিক্যাল এন্ড আদার কনসিডারেশন। এই বিষয়গুলো আমাকে কি করতে হবে, একটা রোড তৈরি করতে গেলে বা একটা অ্যালাইনমেন্ট কনসিডার করতে হলে সবগুলাকে আমাকে মাথায় নিয়ে দেন হচ্ছে আমি অ্যালাইনমেন্টটাকে কনসিডার করবো আর কি, আমি রোডটা কোন বরাবর তৈরি করবো। তারপর বলছে হোয়াট স্পেশাল কনসিডারেশন নিড, মানে হিলি এরিয়ায় যদি আমি একটা অ্যালাইনমেন্ট তৈরি করতে চাই তাহলে আমাকে আসলে কোন কোন বিষয়গুলো কনসিডারেশন করতে হবে। এটা হচ্ছে এখানে হিলি এরিয়ার মধ্যে বলছে ওই স্টেবিলিটি। ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই স্টেবিলিটি। আপনি চাইলেই একটা হিলি এরিয়ার মধ্যে রোড বানায় ফেলতে পারবেন, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, পাহাড় ধসের যে ব্যাপারটা থাকে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি একটা অ্যালাইনমেন্ট এমন ভাবে তৈরি করলেন, তৈরি করার পর এই পাশে তৈরি করে যাচ্ছেন, আর ওই পাশে 1 কিলোমিটার যাওয়ার পরে দেখলেন পিছনে 500 মিটার নাই। তো ওই জন্য স্ট্যাবিলিটি, অর্থাৎ ওইখানে যে সয়েলটা আছে ওই সয়েলটাতে যখন আমার হেভি ওয়েটেড ভেহিকেল গুলো আসবে, আসলে সেই আহ, যে আমাদের রুটটা আছে বা হিলি যে আমি অ্যালাইনমেন্টটা কনসিডার করলাম, এটা আসলে ওটাকে রেজিস্ট করার ক্ষমতা বা ওটাকে ক্যারি করার ক্ষমতা রাখে কিনা, ড্রেনেজ সিস্টেম কেমন। আপনার আমি একটা রোড তৈরি করলাম, আমি গাত্র বেয়ে বেয়ে পানি পড়তেছে, তাহলে কয়েকদিন পর পর কি দেখবেন যে ওই জায়গাটা ভেঙে যাচ্ছে। প্রশ্ন মুখে করেন, আমি সিএল মানে এটা তো বুঝতেছি না, মিনস এটা তো বুঝতেছি না কি বলতেছেন। তারপর বলছেন জিওমেট্রিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে, তারপর বলছে জিওলজিক্যাল কন্ডিশনটা কিরকম আছে। তারপর এখানে ডিপ কাটিং বা হ্যাভি হিলস শুড বি অ্যাভয়েড। ডিপ কাটিং এর একটা ইস্যু আছে, কারণ ডিপ কাটিং এর ক্ষেত্রে আপনি ধরেন যে যেটা হচ্ছে আপনার ভার্টিক্যাল কার্ভটা ধরেন যে অনেক বেশি, এটাকে যদি কাটতে চান তাহলে আপনার অনেক ভলিউমের একটা স্যান্ড কাটতে হবে, মানে সয়েল কেটে নিতে হবে ওখান থেকে। আর আপনি একটা জায়গায় যে মানে একটা হিলি এরিয়ার মধ্যে যখন অনেক বেশি স্যান্ড আপনি ভার্টিক্যালি ওখান থেকে কাট করে নিবেন, তখন কি হবে, উপরের যে পোর্শনটা আছে সেটা আনস্টেবল হয়ে যাবে। কারণ সয়েলের তো একটা, এই যে পাহাড়টা হলে কি হবে, এটা তো একটা নিচের স্লোপে হয়ে থাকে, নিচের সয়েলটা উপরে সয়েলটাকে মূলত সাপোর্ট করে। তো আপনি যে সাপোর্ট দিয়ে আটকে রাখে, এখন আপনি এত বেশি ডিপ করে কাটলেন অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য, আপনার রাস্তা তৈরি হয়ে গেল, কিন্তু নিচের মাটি হয়তো ভাঙবে না, কিন্তু উপর থেকে ভেঙে আপনার যে ভেহিকেল গুলো আছে সেগুলা আপনার সেগুলোর উপর আস্তে আস্তে মাটি পড়তে পারে আর কি। হ্যাঁ, তারপর আননেসেসারি কার্ভ যেগুলো আছে, আননেসেসারি কার্ভ মানে অতিরিক্ত কার্ভ দেওয়া যাবে না, কার্ভকে অ্যাভয়েড করতে হবে, কারণ এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সের একটা ইস্যু আছে আর কি। আচ্ছা, এখানে বলছে ফ্রেমওয়ার্ক উইচ শো বেসিক এলিমেন্টস অফ দ্য ট্রান্সপোর্টেশন প্ল্যানিং। বেসিক এলিমেন্ট, ট্রান্সপোর্ট প্ল্যানিং যে বেসিক এলিমেন্ট গুলো আছে, এখানে বলছে প্রথমে কি ট্রান্সপোর্টেশন সিস্টেমের ডাটাবেজের একটা ব্যাপার আছে, একটা ডাটাবেস তৈরি করতে হবে। সোশিও ইকোনমিক অ্যান্ড ল্যান্ড ইউজ ডাটাবেস তৈরি করতে হবে আমাদের। গোল এন্ড অবজেক্ট, কেন আমরা ওই রোডটা তৈরি করবো, আইডেন্টিফাই ডিফিসিয়েন্সি এন্ড অপরচুনিটি, ওই রোডটা তৈরি করলে আসলে আমার কি কি অপরচুনিটি আসবে সেই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। ডেভেলপমেন্ট অ্যানালাইজ দ্য অল্টারনেটিভ, ওইটা করার ফলে ওরা পার্শ্ববর্তী এলাকা আসলে কি কি ডেভেলপমেন্ট হবে, যদি না করি তাহলে এর মানে এর কি প্রভাবটা পড়বে, এবং এটা থেকে আরেকটা রোড যদি আমি অন্য জায়গা দিয়ে তৈরি করি তাহলে তার অল্টারনেটিভ থেকে আমি কি ডেভেলপমেন্ট পাচ্ছি, ইভালুয়েশন অফ দ্য অল্টারনেটিভ
অল্টারনেটিভ ইভ্যালুয়েশনটা দেখতে হবে, দুইটা কম্পেয়ার করতে হবে, পাশাপাশি আমাদের যে প্ল্যানটা ফাইনালি চুজ হলো সেটা ইমপ্লিমেন্ট করতে হবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মূলত একটা রোড তৈরি করার ক্ষেত্রে আমাদের যে সিস্টেমেটিক গ্রাফটা আছে, এই গ্রাফের মাধ্যমে মোটামুটি ধারণা পাওয়া যায়। তারপর চলে আসেন আমাদের হোয়াট ইজ হাইওয়ে। আমি যদি হাইওয়ের কথা বলি, হাইওয়েটা হচ্ছে কি একটা মেজর পাবলিক রোড দ্যাট ইজ প্রাইমারলি ডিজাইন টু দ্য হাই স্পিড হাই ভলিউম এন্ড এফিসিয়েন্ট ট্রাভেল, টিপিক্যালি কানেক্টিং দ্য সিটি অ্যান্ড টাউনস, অর্থাৎ টাউন এবং সিটিগুলো কানেক্ট করার জন্য মূলত যে রোডটা আমরা তৈরি করে থাকি সেটা মূলত হাইওয়ে এর কথা বলা আছে। তো এখানে একটা ফিগার দেওয়া আছে যে আমাদের ড্র দ্য টিপিক্যাল ক্রস সেকশন অফ টু লেন হাইওয়ে। টু লেন হাইওয়ে ক্ষেত্রে টু লেনের কথা আমরা একটু আগে দেখলাম। টু লেন বলতে কি বোঝায়, যে আমাদের এই যে এটা টু লেন, গাড়িটা এইদিকে দুইটা ধরেন যে মুভ করতেছে, যেহেতু ও এর কথা বলে নাই আমি আপাতত দেখলাম এটা টু লেন আর কি। তো এই টু লেন হাইওয়ের মধ্যে আসলে কি কি এলিমেন্ট গুলো থাকে সেই জিনিসগুলো আমাদেরকে একটু কনসিডার করতে বলছে। দেখেন এখানে একটা ভার্টিক্যাল কার ক্যাম্বার দেওয়া আছে জাস্ট ড্রেনেজের পারপাসে আর কি। তো এই ভার্টিক্যাল ক্যাম্বার দেওয়া আছে, এটা একটা লেন এবং এটা একটা লেন, দুইটা লেনকে এখানে কনসিডার করা হয়েছে। ক্রস স্লোপ থাকবে দুইটা লেনের মাধ্যমে, মাঝ দুই দুই সাইডে কি থাকবে, আমাদের শোল্ডার থাকবে, এখানে একটা ফ্রি স্লোপ থাকবে, এখানে বটম ডিস থাকবে, এখানে হচ্ছে কি ব্যাক স্লোপ থাকবে। এটা ক্লিয়ার জোন। এটা এখান থেকে ফিউচারে আমি যদি এক্সটেনশন করতে পারি, এটা ভরাটও করতে পারবো, পাশাপাশি এখান থেকে মাটি লাগলে আমরা এখানে মাটি নিয়ে আসতে পারি। এই জিনিসগুলো আমাদের টু লেন রোডের মধ্যে থাকবে। সিমিলার ওয়েতে আপনার হাইওয়ে যে চিত্রটা আছে আমরা একটু নিচে দিছি, ওটাও একটু দেখে নেবেন। এখন আমরা আসি, এখানে দুইটা কিছু ইমেজ আমি এখানে দেখানোর চেষ্টা করছি, সেই ইমেজ সম্বন্ধে এখানে ব্যাখ্যা আছে, আমি মুখে বলে দিচ্ছি। মূলত আপনার রোডে দেখবেন এই তিন ধরনের মার্জিন আমরা রোডের মধ্যে দেখতে পারি, এগুলা দিয়ে আসলে কি বোঝায়। তো আপনি যদি এরকম মার্জিন দেখেন, কিছু কিছু মাঝখানে বরপর হচ্ছে কি গ্যাপ গ্যাপ আছে, তাহলে বুঝবেন যে এটা দিয়ে আমি চাইলে এখানে দুইটা গাড়ি যদি পাশাপাশি যায়, তাহলে আমি কি করতে পারবো, একজন আরেকজনকে ওভারটেকিং করতে পারবো, কোনো সমস্যা নাই, ওভারটেকিং করার পারমিশন এখানে আছে। এবং এখানে কোনো প্রবলেম হলেও পুলিশ আপনাকে, আপনি ওভারটেকিং করতেছেন মানে যে যার কারণে আসলে পলিউশন হতে পারে সে দায়ী হবে আর কি। মানে এখানে আপনার এই ধরনের মার্জিন যদি রাস্তার মাঝে দেখেন যে গ্যাপ গ্যাপ করে দেওয়া আছে, তার মানে আপনাকে ওভারটেকিং পারমিশন এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার একটা লাইন কন্টিনিউয়াসলি লম্বা টান দেওয়া আছে, হ্যাঁ, কোনো মাঝখানে এরকম গ্যাপ গ্যাপ দেওয়া নাই, তাহলে বুঝবেন যে এখানে ওভারটেকিং করা যাবে, কিন্তু কেয়ারফুলি ওভারটেকিং করতে হবে। তো এটা বলে প্রোহিবিটেড ওভারটেকিং, মানে ওভারটেকিং করা মানা আছে, তবে মানা করে ফেললেও আইনত আপনি কোনো অপরাধ করেন নাই, এত বড় কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন যদি পাশাপাশি যদি এরকম দুইটা লাইন দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে কোনোভাবেই আপনার সামনে যে গাড়িটা আছে এটাকে ওভারটেকিং করা যাবে না। এটা হচ্ছে ডু নট ওভারটেকিং বা স্ট্রিক্টলি প্রোহিবিটেড টু ওভারটেকিং আর কি। হ্যাঁ, মানে কোনোভাবে এটা ওভারটেকিং করার ওয়ে নাই। তো এই এই জিনিসগুলো আসলে এটা আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তবে ভাইভাতে আমি নিজেও ফেস করছি এইটা। এটা আমি নিজেও ফেস করছি, ওই জন্য মূলত হচ্ছে আপনাদের এই জিনিসটা জানাই রাখলাম, একটু মনে রাখার চেষ্টা করবেন আর কি। আর ভাই প্রশ্ন করলে আপনারা হচ্ছে সরাসরি মানে আনমিউট করে আমাকে প্রশ্ন করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, আমি যতটুকু আমার জানা আছে আমি চেষ্টা করবো আপনাকে জানানোর জন্য। ল্যান্ড আর ওয়াটার মধ্যে একটু যদি পার্থক্যটা রিপিট করতেন প্লিজ। বুঝি নাই প্রশ্নটা, আবার একটু বলবেন? ল্যান্ড আর ওয়ে কিভাবে আমরা মানে ইজিলি চিনতে পারবো, বুঝতে পারবো ল্যান্ড ওয়ের মধ্যে একটু এক্সাম্পল দিয়ে এক্সপ্লেনেশন করলে সহজ হতো। ল্যান্ড আর ওয়ে ইয়েস। মানে এই যে এখানে যে এখানে যেটা পড়াইলাম এটার মধ্যে থেকে প্রশ্ন করতেছেন, নাকি এটা আলাদা কোনো প্রশ্ন করতেছেন এখান থেকে? উনি উনি আসলে জানতে চাচ্ছে লেন লেন কি লেন জিনিস আর লেন আর ওয়ে ওয়ে। কি জিনিস। লেন ও LAN। লেন আর ওয়ে। আচ্ছা, লেন আর ওয়ে কিভাবে বুঝবেন, আপনি একটা রাস্তার মধ্যে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আপনি দেখবেন যে যদি সব গাড়িগুলো একই দিকে যাচ্ছে, ঠিক আছে, একই দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ে। ঠিক আছে, এখন দেখলেন যে আপনার কি আছে, এই ওয়ান ওয়ে কিন্তু মাঝখানে দুইটা গাড়ি পাশাপাশি যাইতে পারতেছে। মানে বিষয়টা হচ্ছে এরকম, যে ধরেন যে এটা একটা রোড, এটা একটা রোড, তো এইখানে দেখতেছেন যতগুলা গাড়ি আছে সবগুলা গাড়ি কি করতেছে, আমাদের একই দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মানে হচ্ছে টু লেন। বাট ওয়ে কয়টা? একটা ওয়ে। আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন, আমি যদি আপনাকে সহজ করে বলি, সেটা হচ্ছে আপনি ফার্ম গেট থেকে ধরেন যে ফার্ম গেটে যদি না, ফার্ম গেট থেকে ধরেন যে আপনি কি বলে ওটার নাম, ওই যে জাতীয় সংসদ ভবনের ওইদিকে যদি যাইতে চান, তাহলে দেখবেন যে এই রাস্তাটা অনেক প্রসারিত। তো এখান ফার্ম গেট থেকে এই দিকে যে গাড়িগুলো যাচ্ছে, এটা কি দুইটা লেন আছে কিন্তু ওয়ে একটাই, আপনি ওইদিকে যাইতে হবে। এখন আপনি যদি
আরেকটা ওয়েতে যাইতে চান, তাহলে আপনি দেখবেন যে সংসদ ভবনের গেটের একটু সামনে গিয়ে আপনার কি করতে হচ্ছে, ইউ টার্ন নিতে হচ্ছে, নিয়ে আবার আপনার এইদিকে যদি আপনি হচ্ছে মিরপুর বা অন্য কোথাও যাইতে চান, তখন আপনাকে এদিকে আবার চলে যাইতে হচ্ছে। ওটাও দেখবেন যে টু ওয়ে, একসাথে দুইটা তিনটা গাড়ি পার পার হয়ে যাচ্ছে। আপনি কি বুঝতে পারছেন আমার কথাটা? যে দেখবেন যে দুইটা লেনের ক্ষেত্রে আপনার যে কনসিডারেশনটা, দেখবেন যে দুইটা গাড়ি বা তিনটা গাড়ি পাশাপাশি ইজিলি চলে যাচ্ছে। আপনার যে কনসিডারেশন দেওয়া আছে 3 যদি মাল্টিপল লেন হয়ে থাকে, তাহলে 3.5 মিটারের যে লেনের কথাটা বলা আছে, 3.5 মিটার এরকম গ্যাপ গ্যাপ রেখে তিনটা গাড়ি চলে যেতে পারতেছে, কিন্তু যাচ্ছে একই দিকে। তাহলে বুঝবেন যে এটা হচ্ছে মূলত ওয়ান ওয়ে, একটা ওয়ে, কিন্তু লেন হচ্ছে তিনটা। বুঝতে পারছেন ভাই? জি জি জি, গট ইট। হ্যাঁ, এখন আমি বারবার ল্যান্ড বুঝতেছিলাম, সরি, আসলে আমি আপনার প্রশ্নটা বুঝতে একটু কষ্ট হয়ে গেছে আমার। আমি ল্যান্ড বুঝতেছিলাম, ওই জন্য আমি ল্যান্ড আর ওয়ের সাথে সম্পর্কটা আমি নিজেই বুঝি না আর কি। আচ্ছা, এখানে বলছে হাইওয়ে জিওমেট্রিক ডিজাইন। এখন হাইওয়ে জিওমেট্রিক ডিজাইন বলতে আসলে মূলত কি বোঝাচ্ছে, ডিল উইথ দ্য লেআউট এন্ড ডাইমেনশন এন্ড ভিজিবল ফিচার্স অফ দ্য হাইওয়ে সাচ এজ হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, সাইড ডিস্টেন্স এবং ইন্টারকানেকশন আর কি। হ্যাঁ, মূলত এখানে হাইওয়ে ভাই জিওমেট্রিক ডিজাইন। হ্যাঁ ভাই। ভাই ওই যে আপনি যে প্রথমে দেখাইলেন না 4টা লেন, ওখানে তো দুইটা গাড়ি একদিকে যাচ্ছিল আর দুইটা গাড়ি অন্যদিকে যাচ্ছিল, তাহলে ওটা টু ওয়ে হওয়ার কথা ছিল না? ভাই, এখানে বিষয়টা মূলত ডিপেন্ড করে, কেমন বোঝাই, যেমন এখানে বিষয়টা ডিপেন্ড করে আপনার এটার ক্ষেত্রে। আপনি মনে হয় এটার কথা বলছেন, এরকম বিষয়টা যেটা দেখাইলাম, তাই না? জি ভাই জি। এখন এখানে খেয়াল করেন, এটা রোড ডিভাইডার দেওয়া আছে, তাহলে এটাকে আপনি কি বলবেন, এটাকে আপনি কি বলবেন? ও তখন তো ভাই আছে তাহলে। হ্যাঁ, এরকমই হয় আসলে, এগুলা এরকমই হয়, হ্যাঁ ভাই। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এটা ভাই খুব, ওটা ওটা আপনার 4 লেন 2 ওয়ে। না, টু ওয়ে তো হলো না, ফোর ওয়ে। ফোর ওয়ে হয়ে গেল না। একটু ইয়া করবেন, মানে রাস্তায় এখন তো জানলেন, একটু রাস্তায় হাঁটাহাঁটি করবেন যখন, আশেপাশে দেখবেন, হ্যাঁ, দেখলে দেখবেন যে আরো মজা লাগবে বিষয়গুলো। বিশেষ করে আমি হচ্ছে আপনাদের বলি, আমি হচ্ছে যখন এই জিনিসটা জানতে পারি, যে ভাই ভাই প্রথমে ধরছিল, আসলে আমি প্রথম ভাইভাতে এটা মানে জানা ছিল না। তো এটা এখন আমি রাস্তায় গেলে এই জিনিসগুলো খেয়াল করি, কিন্তু আসলে বাংলাদেশে কোনো ড্রাইভার আসলে এটা মানে কিনা এটাও খেয়াল করবেন। এই জিনিসগুলো খেয়াল করবেন, আস্তে আস্তে দেখবেন যে জিনিসগুলো, কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। ম্যাক্সিমামই কম মানে। হ্যাঁ, আপনি মানবেন, আপনি জানলেন না, আপনি মানবেন, সে মানলো কিনা সেটা দেখার দরকার নেই, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এখানে আমরা যেটা বলতেছিলাম, এখানে মূলত হাইও জিওমেট্রিক ডিজাইন বলতে যে বিষয়গুলো বোঝাচ্ছে, এখানে মূলত আমাদের হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের কথাগুলো, অর্থাৎ হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের যে জিনিসগুলো আছে সেইগুলো আমাদের এই হাইওয়ে জিওমেট্রিক ডিজাইনের মধ্যে কনসিডারেশন আসবে। আমরা গ্রাজুয়ালি আস্তে আস্তে এই সবগুলো অ্যালাইনমেন্ট, প্রথমে হরিজন্টাল অ্যালাইনমেন্ট আছে সেগুলো কনসিডার শেষ করবো, তাই হচ্ছে আমরা কি করবো, আমরা ভার্টিক্যাল যে অ্যালাইনমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো আর কি। তারপর হচ্ছে কি, আমাদের সাইড ডিস্টেন্সের এখানে কিছু আছে, ইন্টারকানেকশন গুলো আছে, আমরা এই সবগুলা পার্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পার্টে আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করবো। এখন জিওমেট্রিক ডিজাইনের ক্ষেত্রে আমরা যে জিনিস, যে ধরনের এলিমেন্ট গুলো আসলে আমরা পাই, সেগুলো হচ্ছে কি মূলত ক্রস সেকশনাল এলিমেন্ট, যেমন ক্যাম্বার এবং সুপার এলিভেশন আছে, শোল্ডার আছে। এগুলো হচ্ছে মূলত আমাদের ক্রস সেকশনাল এলিমেন্ট। তারপর হচ্ছে কি আমাদের হচ্ছে সাইড ডিস্টেন্সের মধ্যে আছে, যেমন এসএসডি আছে, ওএসডি আছে, আইএসডি আছে, হরিজন্টাল অ্যালাইনমেন্ট ডিটেলস আছে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ডিটেলস আছে, রোড ইন্টারসেকশনের এলিমেন্ট গুলো আছে। তো আজকে আমরা মুভ করার চেষ্টা করব হচ্ছে এই জায়গাটাতে, হ্যাঁ, এই জায়গাটাতে মুভ করে এর আগে কিছু ব্রেক এফিসিয়েন্সির ইস্যু আছে, এই জিনিসগুলো আমরা করবো। তারপর কি কি ফ্যাক্টর আসলে আমাদের হাইওয়ে জিওমেট্রিকে ইফেক্ট করে সেটা হচ্ছে এখানে আলোচনা করা আছে। সেটা ফাংশনাল ক্লাসিফিকেশনের মধ্যে আছে, তারপর ডিজাইন আওয়ার ভলিউমের এবং ভিকেল মিক্সের ব্যাপার আছে, ডিজাইন স্পিড আছে, ভিকেল ডিজাইন ভিকেলের ব্যাপারগুলো আছে। এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস আমাদের এইটার উপরে একটা একটা লেকচার বা একটা ক্লাস থাকবে, ডিজাইন স্পিড, এবং এটার মধ্যেই চলে আসবে। হ্যাঁ, এই যে ডিজাইন ভিকেলের কথা বলা হয়েছে, যে ওয়েটের যে কনসিডারেশন গুলো আছে সেগুলো অলরেডি আমরা দেখে ফেললাম, যে আমি একটা কত ডিজাইন ভিকেল আমি সর্বোচ্চ কনসিডার করতে হবে একটা রোডের ক্ষেত্রে। আচ্ছা, এই প্রশ্নটা এখানে এখানকার জন্য না, পার্সেন্টাইল যে স্পিডটা আছে, পার্সেন্টাইল স্পিডটা আসলে আসলে হচ্ছে আমাদের ট্রাফিক ভলিউমের ক্ষেত্রে বা ট্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ওইখানে যাবে। তারপর আমরা একটু আইডিয়া নিয়ে রাখি, মানে ধারণা নিয়ে রাখি, যেহেতু এখানে লিখে ফেলা হয়েছে আর কি। তো 85% স্পিড বলতে কি বোঝায়, ধরেন যে আপনার রাস্তা দিয়ে 50টা গাড়ি যাচ্ছে, তো 50টা গাড়ির মধ্যে 85টা গাড়ির যে ভেলোসিটি সেটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, আর বাকি যে 15টা গাড়ি আছে সেটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ারের বেশি। তার মানে আমাদের
ওইখান থেকে যে কনসিডারেশনে আসি আমরা, যে আমাদের 85% পার্সেন্টাইল স্পিড বলতে কি বোঝাচ্ছে, আমার রাস্তায় যতগুলো গাড়ি যাচ্ছে, তো আমাদের ফিক্সড একটা ভেলোসিটি আছে 30 কিলোমিটার পার আওয়ার। ওই 30 কিলোমিটার পার আওয়ারটাকে মূলত আমাদের হচ্ছে 80%, অর্থাৎ যদি আমি হচ্ছে 50টা গাড়ি হিসাব করি, তাহলে ধরেন যে 42টা বা 43টা গাড়ি আমাদের হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ারে যায়, কিন্তু এর উপরে যে 7টা 8টা বা 6টা গাড়ি আছে, সেগুলা হচ্ছে আমাদের ওই 30 থেকে 40 45 এই কিলোমিটার কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে মূলত হচ্ছে এখানে 85 পার্সেন্টাইল স্পিড বলতে আমরা বুঝবো যে আমাদের যতগুলো গাড়ি যাচ্ছে তার 80% গাড়ি আমার লিমিট ভ্যালোসিটি যেটা দেওয়া আছে এর মধ্য দিয়ে যাচ্ছে, এই ভ্যালোসিটিটাকে কনসিডার করে যাচ্ছে আসলে। তো এখন এখানে ব্যাপারটা আছে যে আসলে মূলত আমরা ব্যক্তি পর্যায়ে আমরা এটাকে মানে আপনি যে কনজিউমার, আমি আপনাকে মূলত বুঝাই যে 80% পার্সেন্টাইল যে স্পিডটা, এটা হচ্ছে ডিজাইন স্পিড। 85% পার্সেন্টাইল স্পিড যেটা আছে সেটা হচ্ছে মূলত ডিজাইন স্পিড, এটা আপনি জানতেছেন। কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি যখন রোড কনস্ট্রাক্ট করব, তখন আসলে আমার কাছে আসবে 98% পার্সেন্টাইল স্পিড। অর্থাৎ অ্যাজ এ ডিজাইনার আমি যখন ডিজাইন করব, তখন আমার কাছে আমাকে কনসিডার করতে হবে আমার রাস্তার মধ্যে যতগুলো গাড়ি যাচ্ছে তার 98% আমার ভ্যালোসিটি যে লিমিটটা দেওয়া আছে, ধরেন যে 40 কিলোমিটার পার আওয়ার, ওই 40 কিলোমিটার পার আওয়ারে আমার কত যাচ্ছে, 98% গাড়ি ওই 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে আর কি। তো এই আমাদের মূলত এটা কেন কনসিডার করতে হবে? কারণ আমি যখন একটা মানে রাস্তা ডিজাইন করব, তাহলে আমাকে অবশ্যই বুঝতে হবে যে আমার এখানে এই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম কত স্পিডের গাড়ি যাচ্ছে। ওইটার উপর কনসিডার করেই মূলত হচ্ছে আমরা ইয়া করব কি, আমরা রোড ডিজাইন করব। ধরেন যে আপনি কি করলেন, যে আপনি রাস্তা যতগুলো গাড়ি আছে সারাদিন বা 5 দিন 7 দিন 10 দিন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভ্যালোসিটি গুলাকে মেজার করলেন, করে দেখলেন যে আপনার কোনো একটা গাড়ি আছে যেটা হচ্ছে মানে ম্যাক্সিমাম গাড়িগুলো ম্যাক্সিমাম ভ্যালোসিটি যেটা উঠাচ্ছে সেটা হচ্ছে কত, 80 কিলোমিটার পার আওয়ার। তা আর কিছু দুই একটা বা 5টা গাড়ি আছে যারা হচ্ছে মূলত আমাদের কি করতেছে 80 থেকে বেশি যাচ্ছে। তার মানে আপনি যদি 100% স্পিড কনসিডার করেন, অর্থাৎ যে যে তিনটা গাড়ি আপনার মূলত 100 কিলোমিটার পার আওয়ারে গেল, সেই 100 কিলোমিটার পার আওয়ারের জন্য কনসিডার করে যদি আপনি এখন রোড ডিজাইন করেন, তাহলে রোডটা তো ইকোনমিক্যাল হবে না, আপনার কস্টিং অনেক বেশি বেড়ে যাবে। তার মানে আমাকে কি করতে হবে, যে কনসিডার করতে হবে এমন একটা নাম্বার, যে নাম্বারটার মধ্যে হচ্ছে সিংহভাগ গাড়ি থেকে যায়, এর থেকে বেশি আসলে যাচ্ছে না। তো ওইটা ধরে আপনি মূলত কি করলেন, ডিজাইন করলেন, এতে আপনার ইকোনমিক্যাল হলো প্লাস রাস্তা কি সেভে থাকলো। এইটা হচ্ছে মূলত স্পিড। আর 50% স্পিড বলতে এটা হচ্ছে মূলত একদম মানে গাড়িগুলা যেগুলো আছে ওইটা একটা মিনিমাম স্পিড কনসিডার করা হয়। যেমন ধরেন যে 10 কিলোমিটার পার আওয়ার, এখন এই 10 কিলোমিটার পার আওয়ারে ম্যাক্সিমাম মিনিমাম স্পিড হচ্ছে গাড়িগুলোর এইটা। এখন এর থেকে কোনো কারণে যদি স্পিড কমে যায়, এর থেকে যদি স্পিড কমে যায়, তাহলে ওই রাস্তায় কি হবে, ওই রাস্তায় ট্রাফিক জ্যাম বাড়া শুরু হবে। তার মানে ওই রাস্তায় যে গাড়িগুলো উঠবে তাদেরকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি এই রাস্তা দিয়ে চলতে চাইলে এবং মিনিমাম 10 কিলোমিটার পার আওয়ার একটা ভ্যালোসিটি আমাকে রাখতে হবে, এটা মিনিমাম স্পিড কনসিডার করা হয়। এটা আমরা ডিটেলসে মানে ভ্যালু সহ মানে এক্সাম্পল সহ এটা আমরা পরে দেখবো আর কি, পরের যে টপিক এটা আলোচনার বিষয় সেটাতে আমরা নিয়ে আসবো। আচ্ছা, এখানে বলছে যে ফ্যাক্টর এফেক্টিং দ্য ফ্রিকশন, অর্থাৎ আমাদের রাস্তার মধ্যে যে ফ্রিকশন গুলো আছে কি কি ফ্যাক্টর ইফেক্ট করে, সেটার আগে আমরা দেখবো যে রাস্তা আসলে আমরা কয় ধরনের ফ্রিকশন পাই। এটা হচ্ছে লংগিটিউডিনাল ফ্রিকশন আর একটা ট্রান্সভার্স ফ্রিকশন। লংগিটিউডিনাল ফ্রিকশন বলতে কি, এটা রাস্তার লেন্থ বরাবর যে ফ্রিকশনটা কাজ করে সেটা হচ্ছে লংগিটিউডিনাল ফ্রিকশন। এটা আসলে মূলত আমাদের কি জন্য কাজ করে, এই ফ্রিকশনটা আসলে আমাদের কি হেল্প করে, সেটা হচ্ছে কি গাড়ির অ্যাক্সেলারেশনের জন্য, অর্থাৎ গাড়ির গতি বাড়ানোর জন্য এটা কাজ করে। এবং ব্রেকিং, যখন আমি গাড়িতে ব্রেক করবো সেই ব্রেকটা যেন এফিসিয়েন্টলি কাজ করে সেটার জন্য মূলত এই ফ্রিকশনটা কাজ করে। আরেকটা ফ্রিকশন আছে ট্রান্সভার্স ফ্রিকশন, যেটাকে বলে আবার ল্যাটারাল ফ্রিকশনও বলে থাকি। এটা মূলত কাজ হচ্ছে কি, আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা আছে, রাস্তা যখন একটা কার্ভ দিয়ে মুভ করবে, সেই কার্ভ থেকে যে ট্রাফিক ফোর্সটা আসবে সেই ফোর্সটাকে যেন সে কি করতে পারে, রেজিস্ট করতে পারে মূলত। সেই জন্য মূলত আমাদের এই ফ্রিকশনটা দরকার হয়ে থাকে। অর্থাৎ এইরকম যেটা কার্ভের চিত্র আছে, একটা চিত্র আছে দেখেন, ধরেন যে এটা একটা গাড়ি, এই গাড়িটা আপনার এদিক থেকে কি আসতেছে, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আসবে গাড়িটাকে যে 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 mv²/r যেটাকে আমরা বলি, এই 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 গাড়ির চাকাটা এইদিকে মুভ করে যাওয়ার চেষ্টা করবে বা এইদিকে তাকে ধাক্কায় ফেলে দেওয়ার চেষ্টা করবে। তো এইটাকে রেজিস্ট করার জন্য একটা ফ্রিকশন কাজ করে এদিক থেকে এটাকে বলে হচ্ছে আমার ট্রান্সভার্স ফ্রিকশন। আর এই গাড়িটা যে লম্বা বরাবর যাচ্ছে, এই রাস্তার লম্বা বরাবর যে ফ্রিকশনটা কাজ করে সেটাকে বলে হচ্ছে আমরা লংগিটিউডিনাল ফ্রিকশন। এই দুটা ফ্রিকশন মূলত আমরা রাস্তার মধ্যে কনসিডার করতে পারি। আর একটা রোটেশনাল ফ্রিকশন আছে, ওইটা আপাতত আমরা দেখতেছি না, ওটা যারা হায়ার এডুকেশন করবেন তাদের জন্য রোটেশনাল ফ্রিকশনটা গুরুত্বপূর্ণ। এখন জানি না বুয়েট কি করবে, যদি পরীক্ষা প্রশ্ন দিয়ে দেয় তখন গাইডলাইন আর কি দিবে না, আশা করি। তারপর যদি দিয়ে দেয়, জাস্ট এটা মনে রাখবেন, সেটা হচ্ছে কি এই রোটেশনাল ফ্রিকশন যেটা আর সমান সমান আমি লংগিটিউডিনাল ফ্রিকশন থেকে যে ফ্রিকশনটা পাবো
আবার হচ্ছে আমরা ল্যাটারাল ফ্রিকশন থেকে যে ফ্রিকশন পাবো তার হচ্ছে এই যে যেমন লব্ধি ফ্রিকশন যেটা পাচ্ছি, এই লব্ধিটাই মূলত হচ্ছে আমাদের রোটেশনাল ফ্রিকশন হিসেবে কাউন্ট করা হয়ে থাকে রোডের ক্ষেত্রে। যদি পরীক্ষায় কখনো আসে ওটাকে জাস্ট কনসিডার করে নেবেন। এখন আসেন এখানে যে কথাটা বলছে যে ফ্রিকশনের মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো এফেক্ট ফেলে সেই বিষয়গুলো এখানে কথা বলা হয়েছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের যে ব্যাপারগুলো, সেটা হচ্ছে কি আমাদের এখানে এখানে বলছে যে রোডের সারফেসটা কিরকম, এটা আসলে ওয়াটার ম্যাকাডাম বিটুমিন দিয়ে তৈরি করছে, আর্ট নাকি সিমেন্ট কংক্রিটের তৈরি করা। তো সারফেসটা যেমন হবে সেটার উপর ডিপেন্ড করে ফ্রিকশনটা আমাদের কম বেশি হবে আর কি। তারপর হচ্ছে পেভমেন্ট কন্ডিশন, রাফ স্মুথ না হচ্ছে কি ওয়েট নাকি ড্রাই সেটার উপরে। কন্ডিশন অফ দ্য টায়ার, টায়ারের কন্ডিশন কেমন। এখন টায়ার আপনার এমন টায়ার ইউজ করলেন যেটা মধ্যে হচ্ছে যে ইয়াগুলো থাকে আর কি, ফ্রিকশন তৈরি করার জন্য যে খাঁজ কাটা অংশগুলো থাকে ওগুলো নাই, তাহলে ওটার মধ্যে কি ফ্রিকশন আপনি বেশি পাবেন না। তারপর ব্রেক ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি কেমন, টায়ার প্রেশার কেমন, লোড অফ দ্য টায়ার, লোড টায়ারের উপর কতটুকু লোড আছে, ভেহিক্যালের স্পিডটা কেমন, টাইপ অফ দ্য স্কিড কেমন, সেটা টেম্পারেচার অফ দ্য টায়ার এন্ড পেভমেন্ট, পেভমেন্টের টেম্পারেচার এবং টায়ারের উপর ডিপেন্ড করে ফ্রিকশন। তো এই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোন কোন বিষয়গুলো ইফেক্ট ফেলে ফ্যাক্টর থাকে সেই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। এখন আসলে আমরা দুইটা জিনিস, গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, এটা পরীক্ষার মধ্যে সরাসরি প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি মূলত আমাদের এটা হচ্ছে একটা হচ্ছে স্কিড আর এটা হচ্ছে স্লিপ। এখন কথাগুলো শুনেই তো বোঝা যাচ্ছে যে স্কিড এবং স্লিপের মধ্যে কি বুঝি। কেউ কি আমাকে এমনি থেকে নিজে যা বুঝেন, যে আমি যদি বলি স্লিপ বলতে আপনি কি বুঝেন আর স্কিড বলতে আপনি কি বুঝেন, কেউ কি বলতে পারবেন আমাকে যে স্লিপটা বলতে আপনি কি বুঝেন? স্লিপ মানে পিছলায় যাওয়া। পিছলাই যাওয়া, তার মানে কি এটা? চাকা ঘুরে কিন্তু গাড়িটা চলে না, তখন সেটা হচ্ছে আপনার হ্যাঁ, স্লিপ। জুয়েল মিয়া অনেক ভালো কথা বলেছেন। যে মানে ধরেন যে আমরা অনেক সময় দেখি না যে কোনো একটা গাড়ি কি হয়ে যাচ্ছে, আমাদের কোনো একটা জায়গার মধ্যে আটকে গেছে, তো এখানে কি হচ্ছে, চাকাটা ঘুরতেছে কিন্তু মুভমেন্ট হচ্ছে না, এটা হচ্ছে স্লিপ। এটাই মূলত স্লিপ। এই যে স্লিপের এখানে আমি যে কন্ডিশনটা বলছি দেখেন, এখানে হচ্ছে রোটেশনাল মুভমেন্ট, অর্থাৎ রোটেশন অনেক হচ্ছে, কিন্তু আমি ট্রান্সভার্স মোশনটা যদি চিন্তা করি অর্থাৎ ট্রান্সভার্স বরাবর তার মুভমেন্ট কম হচ্ছে। এই জিনিসটা সবসময় গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন। আপনি বেশি কিছু বলার দরকার নেই, এই দুটো কন্ডিশন যদি এইভাবেও দেখাইতে পারেন কোনো পরীক্ষায় যদি চলে আসে আপনি ফুল মার্কস পাবেন, কারণ আপনি জিনিসটা বেসিক থেকে বলতে পারতেছেন বা বুঝতেছেন বিষয়টা আসলে কি। স্লিপ বলতে যেটা বুঝি, ওই স্লিপ বলতে ওইটা মনে করে না যে বর্ষাকাল হয়েছে বৃষ্টিতে জুতার মধ্যে গ্রিপ ছিল না, হাঁটতে গিয়ে কি করলাম স্লিপ কেটে পড়ে গেলাম, অনেক দূর চলে গেছে, অত দূর যাওয়ার কথা, এই স্লিপ কিন্তু ওই স্লিপ না। চাকার স্লিপের ক্ষেত্রে কি বুঝবো, এর রোটেশন অনেক হবে কিন্তু এর যে ট্রান্সভার্স মুভমেন্টটা হওয়ার কথা সেই মুভমেন্টটা কম হবে, যদি এইটা হয় তাহলে সেটাকে আমরা স্লিপ হিসেবে কনসিডার করবো। আর স্কিড বলতে কি বোঝায়, ওই যে ধরেন অনেক স্পিডে মানে হিরোর মতো বাইক চালাচ্ছেন, অনেক স্পিডে বাইক চালানো শুরু করছেন, কি করলেন সামনে একটা যে কোনো কিছু একটা দেখলেন, দেখে কি করলেন ব্রেকটা দিয়েছেন চাপে, এখন গাড়ির চাকা ঘুরতেছে না কিন্তু কি হলো ছেঁচড়ে অনেক দূরে চলে গেল, পিছনে দেখবেন টায়ার মার্ক পড়ে আছে, তো এটাকে বলবো হচ্ছে আমরা মূলত স্কিড। ঠিক আছে, মানে এটা রোটেশনাল মুভমেন্টটা কম হবে কিন্তু এর কি হবে, ট্রান্সভার্স যে মোশনটা আছে বা ট্রান্সভার্স যে মুভমেন্টটা সেটা কি হবে, বেশি হবে। কথাটা কি আমার বুঝতে পারছেন? এটা ফিল করার চেষ্টা করুন, চোখ বন্ধ করলে বুঝতে পারবেন। হ্যাঁ, যদি কখনো পরীক্ষার মধ্যে ভুলে যান তাহলে এইভাবে মনে করবেন যে কাদার মধ্যে গাড়ি আটকে গেছে, চাকাটা ঘুরতেছে কিন্তু মুভমেন্ট হচ্ছে না, তার মানে এটা হচ্ছে স্লিপ হচ্ছে, চাকাটা কি হচ্ছে বারবার ওই জায়গায় স্লিপ হচ্ছে। আর যদি স্কিডের কথা মনে করি, ওই যে নিজেকে হিরে ভাববেন, একটা বাইক চিন্তা করবেন, বাইকের মধ্যে বসে আছেন, ব্রেক চাপ দিছেন, গাড়ি থামতেছে না, গাড়ির চাকা বন্ধ হয়ে আছে, তারপর গাড়ি কি হচ্ছে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এটা হচ্ছে মূলত আমাদের স্কিড। কথাটা কি বুঝাইতে পারছি ভাই? বুঝছেন আপনারা সবাই মেধাবী। জি। তাহলে এখন চলে আসি আমরা এই পার্থক্যটা দেওয়া আছে, পার্থক্য এটাই হচ্ছে, জাস্ট এই পার্থক্যটা একটু পড়ে নেবেন, ওই সেম কথা আর কি। এবং স্কিড নাম্বার আমাদের মাঝে মাঝে বের করতে হয়, স্কিড নাম্বারটা আসলে আমরা কেমন বের করবো, স্কিড নাম্বারটা বের করার ক্ষেত্রে এখানে মূলত হচ্ছে এটা একটা, কি বলি এটা, এই ফর্মুলাটা আসলে কোনো প্রমাণ যদি চান প্রমাণ আমি দেখাতে পারবো না, এটা হচ্ছে জাস্ট একটা পরীক্ষা করে করে এই ফর্মুলাটা আমাদের তৈরি করা হয়েছে আর কি। তো এখানে বোঝাচ্ছে এফ সমান সমান এল ডিভাইডেড বাই এন। এখন এলটা হচ্ছে কি ল্যাটারাল অফ দ্য ফ্রিকশন ফোর্স রিকোয়ার্ড টু কজ টু সার্ফেস টু মুভমেন্ট টেনজেনশিয়ালি টু ইচ আদার, অর্থাৎ এখানে মূলত একটা গাড়িকে থামাইতে হলে আপনার যে ফোর্সটা দরকার, ফ্রিকশনাল ফোর্সটা দরকার, সেটা হচ্ছে এল। ঠিক আছে, আর এটা হচ্ছে কি এনটা হচ্ছে কি মূলত মানে মানে মূলত বিষয়টা বুঝেন যে এটা একটা গাড়ি। তো এখন এইটা হচ্ছে গাড়ির ওয়েট, এই যে উপরের দিকে যে রিয়াকশনটা আছে এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে এন। আর এলটা হচ্ছে কি গাড়িটা যেহেতু এদিকে মুভমেন্ট করতেছিল, এই গাড়িটাকে থামার জন্য এই পাশে একটা ফোর্সের দরকার ছিল, এই ফোর্সটা হচ্ছে মূলত এখানে এল হিসেবে বোঝানোর চেষ্টা করতেছে। আপনি গাড়িটাকে আপনার থামানো, এটা কিন্তু এল বলতে লেন্থ কে বুঝেন না আর কি, এটা একটা লোড হিসাবে বা ফোর্স হিসাবে কনসিডার করা হচ্ছে। এল বলতে একটা ফোর্স, এই ফোর্সটা মূলত কি আপনি গাড়িটাতে ব্রেক চাপ দিলেন, এখানে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলেন সেটা, আর গাড়িটার ওয়েটটা কতটুকু ছিল, এই দুইটার মধ্যে যে রেশিওটা সেটা হচ্ছে মূলত এখানে নাম্বার হিসেবে
আহ বোঝানো হচ্ছে এটা প্রথমে হচ্ছে মানে বেসিক ফর্মুলা এটা হচ্ছে স্কিড ফ্যাক্টর, তার সাথে যদি আপনারা 100 গুণ করে দেন তাহলে এটা হয়ে যাবে কি মূলত হচ্ছে স্কিড নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে স্কিড ফ্যাক্টর, তার সাথে যদি 100 গুণ করে দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে মূলত স্কিড নাম্বার। এখন এই স্কিড নাম্বারের একটা গ্রাফ আছে, এই গ্রাফটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে স্কিড নাম্বার এখানে গ্রাফ অনুসারে রোডের কন্ডিশনটা বলা হয়েছে, যে এই 1 নাম্বার গ্রাফটা দিয়ে আসলে মধ্যে স্মুথ রোডকে বোঝাচ্ছে, 2 নাম্বার গ্রাফটা দিয়ে হচ্ছে আমাদের ফাইন টেক্সচার এবং রাউন্ডেড যে রোড সারফেসটা আছে সেই সারফেসটাকে বোঝাচ্ছে, 3 নাম্বারটা দিয়ে ফাইন টেক্সচার এবং গ্রিড গ্রিডি রোডটাকে বোঝানোর চেষ্টা করতেছে। ঠিক একইভাবে আমাদের পাঁচটা আমাদের কি দেওয়া আছে, এখানে কার্ভ দেওয়া আছে, এই কার্ভটা দিয়ে আপনার মূলত হচ্ছে কি মূলত আপনার সারফেসটা কেমন সেই সারফেসটাকে আপনি মানে কনসিডার করতে পারবেন। পাশাপাশি আপনার এখানে স্লাইডিং স্পিডের একটা ভ্যালু দেওয়া আছে প্রশ্নের মধ্যে, যে 40, 20, 60 এগুলো হচ্ছে স্লাইডিং স্পিড, আপনার যে স্পিডটা আছে সেই স্পিডটা ওই করসপন্ডিংলি আপনি স্পিড বরাবর ধরেন যে আপনার আসলে 10, আপনি এই বরাবর গেলে এখান থেকে এর স্কিড নাম্বার কত, স্কিড নাম্বারটা সরাসরি গ্রাফ থেকে বের করতে পারবেন। আর ফর্মুলা তো আমাদের দেওয়া আছে, ফর্মুলা যেটা আমাদের স্কিড নাম্বার এসকে সমান সমান হচ্ছে 100 × এফ, এটা দিয়ে বের করতে পারবেন। এফ সমান সমান যেটা বললাম, এফ সমান সমান হচ্ছে কি মূলত L/N, এলটা হচ্ছে কি মূলত গাড়িটাকে থামানোর জন্য যে পরিমাণে ফোর্স দরকার ছিল সেটা এল, এনটা হচ্ছে এর যে নর্মাল ফোর্সটা আছে, রিয়াকশন ফোর্সটা, সেটা হচ্ছে মূলত এখানে নর্মাল ফোর্স আর কি। এখানে একটা ছোট অঙ্ক দেখলে হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, সেটা হচ্ছে মূলত 100 পাউন্ডসের লোডেড একটা গাড়ি দুইটা টায়ারের উপর দিয়ে মূলত আছে। তো এটার স্পিড হচ্ছে কত, 30 মাইল পার আওয়ার। এখন ফোর্স, এ ফোর্স অফ এত পাউন্ড ইজ রিকোয়ার্ড টু মুভ দ্য ডিভাইস, অর্থাৎ ওই ইয়েটাকে যদি আমি মুভ করতে যাই তাহলে কি হচ্ছে, এতটুকু ফোর্স আমার লাগতেছে। এখন মুভ করা বলতে কি, গাড়িটা অলরেডি ওখানে দাঁড়ানো ছিল, তার মানে ওই গাড়িটার মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স ছিল যেটা গাড়িটাকে আটকে রাখছে। এখন গাড়িটাকে যদি আপনি চালু করতে চান তার মানে কি হচ্ছে, ওই গাড়িটাকে আমাকে 500 পাউন্ড একটা লোড 5,000 পাউন্ডের একটা লোড দিতে হবে। তার মানে ওখান থেকে আমি বুঝতেছি ওই গাড়িটা কতটুকু ফ্রিকশন ওখানে আটকে ছিল, মূলত 5,000 পাউন্ড ফোর্স দিয়ে ওই চাকাটা ওই সার্ফেসের সাথে আটকে ছিল। যখন 5,000 পাউন্ড দিয়ে দিলেন তখন গাড়িটা কি করলো, মুভ করা শুরু করে দিল, তাহলে এটা হচ্ছে ফ্রিকশন ফোর্সটা। তারপর এখানে বলছে যে ডিটারমাইন দ্য স্কিড নাম্বার অফ দ্য সার্ফেস, স্কিড নাম্বারটা বের করতে বলছে এবং সার্ফেস টাইপটা কেমন হবে সেই জিনিসটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের এখানে দেখেন গাড়িটার লোড কত সেটা দেওয়া আছে, এবং আমি যদি ওই গাড়িটা যেখানে দাঁড়ায় ছিল এটাকে যদি আমি গতিশীল করতে চাই, অর্থাৎ যে ফ্রিকশনে গাড়িটা দাঁড়ায় আছে সেটাকে যদি আমি ভেঙে ফেলতে চাই বা নষ্ট করতে চাই, তাহলে এখানে আমার 5,000 পাউন্ডের একটা লোড দিতে হবে। তো এখানে আমরা জাস্ট স্কিড নাম্বারের যে ফর্মুলাটা আছে সেটা বসে দিলাম, কত চলে আসলো, 50। এখন 50 যদি হয় আমাদের, তাহলে 50-এর গ্রাফ আমাদের যদি এখানে গ্রাফটা আমরা দেখি, 50 কোন কোন ধরনের গ্রাফটাকে বোঝানো হচ্ছে আর কি। তো 50 বরাবর যদি আসেন তাহলে আমাদের কোনটাকে আমাদের কাট করতেছে, আমাদের 50 বরাবর যদি স্কিড নাম্বার 50 বরাবর আসেন তাহলে এই 5 নাম্বার। গ্রাফটাকে আমাদের কাট করবে। তো 3 নাম্বারটাকে, তাহলে 3 নাম্বারটা কিরকম ছিল সেটার উপর করে আপনাকে কি করতে হবে, এটাকে নাম্বারিং করতে হবে আর কি। হ্যাঁ, 50 বরাবর দিতে হবে স্কিড নাম্বারের উপরে, এটা একটু ভুল আছে, এটা চেঞ্জ হবে। হ্যাঁ, 50 বরাবর যে গ্রাফটাকে প্রথমে কাট করবে সেটাই হবে মূলত হচ্ছে কি আমাদের মূলত স্কিড নাম্বার। হ্যাঁ, আচ্ছা। তারপর এখানে চলে আসে আমাদের এখানে হ্যাঁ, ওটা কি ব্রেক। 30 মাইলের সাথে মিলাতে হবে না? মানে 50 আর এদিকে 30 সাথে মিলে যেখানে কার্ভটা আছে সাথে কাট করতেছে ও ওখানে হ্যাঁ, না? সরি সরি, হ্যাঁ এটা রাইট 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 রাইট, আমারই তো ভুল হয়েছে, 30 মিনিট পাওয়ার আছে ওইটারে আমার ওই যে ইয়া করে হ্যাঁ ডাব মিটার পার সেকেন্ড, মাইল পার আওয়ার দেওয়া আছে, এটা কিসে দেওয়া আছে, এটা মাইল পার আওয়ার দেওয়া আছে, সরি ভাই। তাহলে আমাদের এখানে 30 আছে, এই যে 30 বরাবর আমি উঠবো, 30 বরাবর উঠবো, এটাতে তো টাচ করতেছে, আনুমানিক এদিকে 50 এদিকে যাইতে হবে। 50 আর এদিকে 30, হ্যাঁ, ওটা এই উপরেটাতে যে। কাট করে 5 নাম্বার। 5 নম্বরটাতে কাট করে। আচ্ছা, যেটাতে কাট করবে সেটাতে আর কি, সেটা হবে আর কি। হ্যাঁ, 5 নাম্বারটাতে কাট করলে 5 নাম্বারটাতে যাবেন, 50 বরাবর যাবেন আর 30 বরাবর যাবেন, যেটাতে কাজ করবে সেটার যে ইয়াটা আছে অর্থাৎ ঠিক আছে। হ্যাঁ, ওইটাই বলা আছে মনে হয় এখানে, ভুল না করি, হ্যাঁ এটাই বলা আছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই।